কোথা থেকে আপনি শুরু করতে চান? প্রথম থেকে আমি আমার মায়ের কাহিনী থেকেই শুরু করি। জি প্লিজ, একেবারে রিল্যাক্স, ফ্রেন্ডদের কাছে যেভাবে বলে ঠিক সেইভাবে আরামসে বলুন, কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে আপনার কথা শুনবো। প্রথমে আমার আম্মু একজন ক্লিনিকের একজন আপনার বলতে পারেন ডাক্তার ছিল, নার্স। জি। তারপর আমার আম্মু আমার বাবার সাথে যেটা ছোট থেকে বিয়ে হয়, তখন আমরা ছোট ভাই বোন, আমি তখন যেটাকে বলে গর্বে ছিলাম। তারপর আমার আব্বুর সাথে আমার আম্মুর কিনে আর কি একটা মেয়ের সাথে যেটাকে বলে ফিজিক্যালি রিলেশন করতে গিয়া আমার আব্বু আমার আম্মুকে বিয়ে করে। আমি ঠিক ঘটনাটা বুঝতে পারিনি, আপনি যদি একটু আমাদেরকে ধীরে জিনিসটা বুঝিয়ে বলতেন। মানে আপনার আব্বুর কি হলো আমরা ঠিক বুঝতে পারলাম না। আর কি আমার আম্মুর সাথে আমার আব্বুর বিয়ে হয়। হওয়ার পর আমার আব্বু মাছ ধরতে গিয়া একটা মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন হয়। মাছ ধরতে গিয়ে অন্য একটা মেয়ের সাথে আপনার আব্বুর শারীরিক সম্পর্ক হয়েছে। হ্যাঁ। হওয়ার পর গ্রামের লোকজন দেখে ফেলে, দেখার পর ওখানে আর কি বিচার বসায়, বিচার বসার পর আমার আব্বু ওই মেয়েটাকে বিয়ে করে। বিয়ে করতে বাধ্য হয়? হ্যাঁ, বিয়ে করার পর আমার আম্মু তো এগুলো সহ্য করতে পারে না। তারপর দেখে যে ওই মেয়েটার সাথে আমার আব্বু বেশ একটা রিলেশন ভালো করতেছে, আমার আম্মুকে দেখতে পারে না। আমার ভাইয়া তখন হয়েছে, আমি তখন হয়তো পেটে, তো আমার আম্মুকে দেখতে পারে না। তো আমার দাদা কি করে, আমার আম্মুর নামে যত সম্পত্তি ছিল আমাদের ঢাকায় ওগুলো দিয়ে ফেলে আমার আম্মুকে। আচ্ছা আচ্ছা। তো দেওয়ার পর আমার বাবা ওইটা মাইনা নিতে পারে না, আর আমার আম্মু ওইটা মাইনা নিতে পারে না, ছোট মা যেটাকে বলে উনি মাইনা নিতে পারে না। তো উনি আমার আম্মুকে যেটা বলে পরামর্শ দেয় কিছুটা। জি। পরামর্শ দেওয়ার পর আমার আব্বু কি করে যে আমার দাদার উপর অনেক টর্চারিং করে। টর্চারিং করার পর আমার দাদা স্ট্রোক করে মারা যায়। মানে আপনার বাবার অত্যাচারে আপনার দাদা মারা গেল? হ্যাঁ, একটা স্ট্রোক করে, কিসের জন্য সম্পত্তি লিখে দিচ্ছে অন্য মেয়েকে, ওনার ছেলে থেকে। তো আমার আম্মুকে অনেকভাবে সই নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার আম্মু দেয় না। যে আমার আম্মু চিন্তা করে যে আমার ছেলে আসছে, আমার গর্বে একটা আসতেছে, তো ওরও তো ভবিষ্যৎ আছে। জি। না দেওয়ার কারণে আমার আম্মুকে ওনার ছাইড়া দেওয়ার হুমকি দেয়, আর আমার আম্মুকে বিভিন্ন ভাবে টর্চারিং করে, ছেলে দেওয়া যেমন বাইরের কিছু লোক দিয়ে আমার আম্মুকে টর্চারিং করে। জি। তো করার পর আমার আম্মু এক সময় দেখা যায় যে বাধ্যতামূলক আমার বাবার বাসায় ভাড়া থাকে। পরিচয় দেয় না যে ওনার হাজবেন্ড। আমার ভাইয়াও ডাকতে পারে না যে এটা আমার বাবা, ডাকলে আমার ভাইয়াকে বা মারধর করে আর কি। আমি ঠিক এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে যে আগে যেখানে শ্বশুর বাড়ি ছিল ওই জায়গায় সে ভাড়া থাকা শুরু করলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানুষ জানে তো যে ওনার ওয়াইফ। ভাড়া থাকা শুরু করলো ঠিক বুঝলাম না। আপনার আম্মা তো ওখান থেকে চলে গেলেও পারতো, সম্পত্তিগুলো তো কেউ নিতে পারতো না, কেন ভাড়া থাকলো? বাইরের দিকটা বিভিন্ন ভাবে আমার আম্মুকে টর্চারিং করা হয়, যেমন মানে একটা মেয়ের জন্য বাইরে গিয়ে থাকাটা হ্যাঁ, অনেক বেশি টাফ ছিল। হ্যাঁ, কোনো লোকে ভাড়া দিতে চায় না, আর আমার আম্মুর এমন কোনো ফ্যাসিলিটি নাই যে অন্য জায়গায় সে রুম ভাড়া নিবে। তা আমার আম্মুরও আত্মীয় স্বজন যেগুলো আসছে ওগুলো আমার আম্মুকে বোঝে না, টাকার জন্য হেল্প করে যেটাকে বলে। জি। আর আম্মুকে অতটা দেখতে পারে না। তারপর যেটা হয় ভাড়া থাকে, তারপর আমার যেটা বুঝ হয়, আমি যখন হওয়ার পর আমি আমার আম্মুকে যদি জিজ্ঞেস করতাম আম্মু বাবা কে, আম্মু বলতো যে তোমার বাবা নাই, তোমার বাবা মারা গেছে, কিন্তু ভাইয়াও বলতো না যে এটা আমাদের বাবা। তো আমরা ওনাদের বাড়িওয়ালা চোখেই দেখতাম। ওই বাড়িটা কার নামে ছিল? বাড়িটা ছিল আমার দাদির নামে। দাদি তখন বেঁচে ছিল? হ্যাঁ, দাদি বেঁচে ছিল। দাদি কি আচরণ করতো আপনাদের সঙ্গে? ভালোই তো, উনিও আমাদের পরিচিত দেন যে উনি আমার দাদি, এমনিতে দাদি দেখতাম, কিন্তু বুঝার পরে জানি যে এটা আমাদের আসল বাবা, দাদি। মা, দাদা দাদি। ওকে, যাই হোক, সে প্রসঙ্গে আমরা আসবো। হ্যাঁ, তারপর? তারপর যেটা হয় আর কি, আমার আম্মু তখন একটা মানে দাবি করে যে ওনার সম্পত্তি ওনাকে দিতে হবে, ওনার মেয়ে হয়েছে, এখন উনি মেয়ে নিয়ে কোথায় দাঁড়াবে। তো একসময় ওনাকে বলে যে এই বাড়ি ছাড়া তুমি চলে যাও। তখন আমার আম্মু বলে যে চলে গেলে আমি কই যাবো, কই থাকবো, আমার তো এখন ছেলে মেয়ে আছে, তুমি আমাকে কিছু না কিছু একটা দাও। তো যেহেতু জায়গা জমির পর আম্মুকে অনেক টর্চারিং করে, আম্মুকে মারধর করে, মেরুদণ্ড ভাঙিয়ে দেয় পিঠে। আর আমার আব্বু একজন প্রভাবশালী লোক, যেটা বলে নেতা, রাজনীতিক। রাজনীতি করতে আপনার বাবা? হ্যাঁ, বাবার উপরে কেউ আবার কথা বলতো না। তো আমার আম্মুকে অনেক মারধর করার পর আমার মামা, ছোট মামা, ওনাকে বন্ড সই দেয় যে আমার আম্মু আর এলাকায় কখনো আসবে না, আমার আম্মুকে নিয়ে দূরে চলে যাবো, আর কখনো এই এলাকায় আমার আম্মু ডিস্টার্ব করবে না আমাকে। তো তারপর আমার আম্মু এটা মেনে নিতে পারে না। আচ্ছা, যে সম্পত্তিগুলো আপনার দাদা লিখে দিলেন আপনার মাকে, সেগুলো কি দলিলপত্র কাগজপত্র আপনার মার কাছে ছিল? ছিল, বাট মারধর করার পর ঘরে যত জিনিসপত্র ছিল ওরা নিয়ে গেছে, আমাদের বের করে দিচ্ছে। আচ্ছা। তারপর আমি তখন বুঝি, প্রায় আমার বয়স, এটা মনে হয় 2002 সালে কিংবা 3 সালের ঘটনা। এগুলো তো পরবর্তীতে আপনার মার কাছ থেকে আপনি শুনেছেন? শুনেছি, হ্যাঁ। মারধর যখন করছে সেটা আমার মনে আছে যে আমার আম্মুকে মারছে। তখন আপনার বয়স কত ছিল? কত যেটাকে বুঝে একদম অল্প বয়স। 5 থেকে কি 6 দেখেছিলেন আপনি ওই সময়টা? দেখছিলাম যে আমার আম্মুকে ঝাড়ু দিয়ে পিটাইতেছে, আমার আম্মু অনেক মোটা ছিল, আর আমার আম্মু চুল পায়ের পর্যন্ত পড়তো। আমার আম্মুকে চুল ধরে চুল কাইটে দিতেছে আমার আম্মু, চুল, এই চুল নিয়ে মানুষের দেখাবি এগুলা। আর আমার আম্মু কিন্তু যেটা বলে মহাখালী শিশু ক্লিনিকে এমবিবিএস একটা ডাক্তার ছিল। আচ্ছা। তারপর আমার আম্মুকে বলে যে তুই কোনো জায়গায় কর্ম করে খাবি, ওই সুযোগটাও তোরে রাখবো না। বড় বড় কাঠের জিনিস ওইগুলা দিয়ে আমার আম্মুকে অনেক মারধর করে, কেউ যে ফিরাই বলেও পারে না। তো আমি ওইটা দেখে আমি আমার খালার ডাইকা নিয়ে আসছি যে খালাম্মা আমুরে মনে মনে বাড়িওয়ালা মারতেছে। পরে আমার খালাম্মা যাই চলে, আমার খালাম্মা আমার ছোট মামা নিয়ে যায়। ছোট মামা এগুলো শুই না, বলে যে ও তো পাগল হয়ে গেছে, ওর মেন্টালি সমস্যা আছে, ওরে আমরা নিয়ে যাবো, আপনি একটা বন শুই দেন, আমরা যেভাবে ওকে নিয়ে যাবো। পরে বলে হ্যাঁ নিয়ে যেতে পারো, তোমাদের বোনের এক শর্ত আছে, তোমাদের এই এলাকা যেন কখনো দেখি না, আর তোমার বোনের জন্য এই এলাকায় কখনো দেখি না, আর যদি দেখি তাহলে তো বুঝোই কি করতে পারি আমি। তারপর ওরা কি করে যে বন শুই আমার আম্মুকে নিয়ে আসে, নিয়ে আসার পর ওরা আমার আম্মু কোথায় থাকবে, আমার আম্মু এগুলো মাইনে নিতে পারে না যে আমি এত কিছু করে আমি কেন সম্পত্তির অধিকার পাবো না, আমার ছেলে মেয়ে তো ওদের। তো আমার আম্মু কি করে থানার সাহায্য নেয়, থানার লোকরা আসে, তো আমার আব্বু কিছু টাকা দেয় ওনাদেরকে।
আমি যেটা শুনছি আমার খালাম্মার মুখে থেকে। টাকা দেওয়ার পর চলে যায় পুলিশরা, আর এটা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করে না, বলে যে তুমি এগুলো করো না, তোমার সমস্যা করতে পারে, আমরা তোমাকে সবসময় পাহারা দিতে পারবো না, দেখা গেছে তোমার হাজবেন্ডের লোক এসে তোমাকে ডিস্টার্ব করতে পারে, তখন কি করবা? তো আমার যেটা সৎ মা, উনি আমার আম্মুকে ডাইকা নিয়ে যায়, নিয়ে আমার আম্মুর সাথে ভালো কথা বলে, হ্যাঁ তোমাকে জায়গা জমি এগুলো আমি ব্যবস্থা করে দেবো, তোমার কোনো সমস্যা হবে না। তো উনি কি করে যে কিছু তাবিজ তোমার যেগুলো বলে পাগল করার মতো কিছু, ওগুলো আমার আম্মুকে খাওয়াই দেয় মাংসের সাথে। তারপর আমার আম্মুর সাথে সাথে আইসা একা একা হাত নাড়ায় নাড়ায় আন্তাজি মান্তাজি কথা বলে, আর একা একা কোরআন শরীফ পড়ে, মানে কিরকম জানি একটা হয়ে গেছে, এক ধরনের পাগলামি। পাগলামি। ছেলে মেয়েদেরকে দেখতে পায় না, কাউকে দেখতে পায় না, মানুষের সাথে কেমন খারাপ আচরণ করে, আর আমার নিয়ে ঘরে থাকে না। ওকে, প্রিয় শ্রোতা, এই পার্টে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা রিয়েল লাইফের একটা ছোট্ট পার্ট এরকম, যেখানে অনেক বেশি প্রশ্নবিদ্ধ হতে পারে, যুক্তি একেবারে নাও খাটতে পারে, বাট দিস ইজ আ পার্ট অফ লাইফ। যেমন আমরা অনেক সময় ভূতের অনেক ধরনের গল্প শুনে থাকি, যেটা কারো কারো কাছে একেবারে আজগুবি, কারো কারো কাছে কোনো যৌক্তিকতাই নেই, কারো কারো কাছে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত না। এই যে ঘটনাটিও বললো তাবিজ কবজের ব্যাপারটি, সেটাতে বিশ্বাস অবিশ্বাস করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা জীবনের একটা অংশ। বিশ্বাস করবেন কি করবেন না সে বিষয়টি আপনার উপর আমরা ছেড়ে দিলাম, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জীবনের গল্প যেহেতু প্রচার করছি, সুতরাং ও যেটা ফিল করেছে সেটাও বলার অধিকার রাখে, সুতরাং ওটাও বলবে। হ্যাঁ, তারপর যেটা হয়, আম্মু আমার বাসায় থাকে না, তো আমার ভাইয়া তখন ধরেন 10-12 বছর, আমরা এক ভাই এক বোন। তারপর আমার আম্মু কি করে, আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে, রাস্তায় দৌড়ায় যায়, অনেক দূর দূরে দৌড়ায় যায়। আর আমি যদি হাত ছাড়ি, আমাকে হাত ছাড়ে না, আমাকে গলা টিপা ধরে, আমার বুকের উপরে দাঁড়ায় থাকে, আমাকে অনেক মারধর করে। আর আমি খালি বলতাম, আম্মু তুমি এটা কি করতেছে, তুমি কি পাগলামি করতেছে নাকি, আমি এগুলো বলতাম, আমি ডরে আম্মুর কাছে যেতাম না। তারপর আম্মু আমাকে নিয়ে যেত, আম্মু আমাকে খুব লাইক করতো, মানে মানসিক ভাবে ঠিক ছিল, একটা রান্না বান্না বলেন, গোসল করেন, সব দিক দিয়ে ঠিক, কিন্তু একা একা কথা বলতো। এরকম করতে করতে আমার ভাইয়া আমাদেরকে, আমার আম্মুকে আর কেয়ার করে না, আমার ভাই আমাকে ছোট খালার কাছে চলে যায়। একটু জানতে চাই, এটা আপনার ভাইয়ের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? আমি আমার ভাই 7 বছরের ছোট। ওকে, তারপর যেটা হয় যে আমার ভাইয়া গাড়ি লাইনে ডিউটি নেয় আমার ওটা কি মামার খালের সাথে। বাসায় গিয়ে? হ্যাঁ, তো খালের বাসায় গিয়ে সে গাড়ির লাইনে ডিউটি নিল, হ্যাঁ। কি ডিউটি ছিল এটা? যে হেল্পারি করে বাসে। ওকে, তারপর আমি আমার আম্মুর কাছে থাকি, আমার আম্মুর সাথে আমি ঘোরাফেরা করি, কিন্তু আমাকে কেউ তখন আর অতটা গিয়ে করে না যে ও পাগল আমি করুক, সমস্যা কি, মেয়েটা আমাদের কাছে থাকে। কিন্তু কি আমাদের, আপনার যে সৎমা ছিল তার ঘরে কি সেই সময় কোনো সন্তান ছিল? হ্যাঁ 2 ছেলে 1 মেয়ে ওনার ঘরে এখনো বর্তমানে আছে। ওকে, তারপর যেটা হয় যে আমার আম্মু আমাকে নিয়ে যায়, রাস্তায় থাকি আমরা, থাকা জায়গা নেগা। 2004 সালের কথাটা আমার মনে আছে, তখন একটা গ্যাঞ্জাম হয়। রাস্তায় কিভাবে থাকলেন? দেখা গেছে কোনো দোকানে সাইডে আমরা প্রথমে বসে থাকতাম, আম্মু বসে থাকতো, আম্মুর কোসে যেটাকে বলে, আম্মুর কোসে আমি মাথা দিয়ে রাখতাম, আম্মু আমাকে কাপড় দিয়ে ঢেকে রাখতো, ঢেকে আমরা শুয়ে থাকতাম। আর আমার মনে আছে খুব শীতের দিন ছিল, তখন কি হইতো যে আম্মু আমাকে নিয়ে একটা দোকানের সাইডে আম্মু শুয়ে থাকতো, শাটারের ওই সাইডে আমি শুয়ে থাকতাম, আম্মু বাইরে শুয়ে থাকতো, আম্মু আমাকে জড়াই দিয়ে কাপড়ের ভিতরে পেঁচাই নিয়ে শুয়ে থাকতো, আম্মু সাইডে শুয়ে থাকতো। কিন্তু আমার ফ্যামিলিটা ওরা ভাবতো না যে মেয়েটাকে আমি রাখি বা ওরে এক ঘরে বন্দি করে রাখি, কোনো সময় করতো না, আমার ফ্যামিলির দিকে একটা কেয়ারই করতো না। তারপরে এইভাবে আমরা রাস্তায় থাকতাম, আমার ভাই দেখলে আমাদের সাথে দেখা করতো না, কথা বলতো না। আমার আম্মু আমার ভাইয়াকে খুব লাইক করে, ভাই কি বলবো, এতটাই লাইক করে যে আমার ছেলে আমার ভাইয়ের খুব লাইক করে। আমার ভাইয়ের কিছু হইলে আমার মনে হয় আম্মু খুব টেনশন করে, আম্মু বলে যে তোর ভাইয়েরা দেখে আসি এটা এটা। তো আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন দুপুরবেলা বনানি আইসা ফুটপাতে চা বেছে, চা খাই আমার আম্মু আর আমি। তো আমার ভাইয়াকে দেখি যে বাসের ভিতরে যে ডাক দেওয়ার লোক নেয় না, তো আমার ভাইয়া ডাক দেওয়ার লোক নিতেছে, আমার ভাইয়ের আমি দেখে করে ডাক দিই, তো ডাক দেওয়ার পরে ভাইয়া দাঁড়ায় দেখা, ও আর কথা কয় না। আপনার ভাইয়ের নাম ছিল জাহিদ? জাহিদ, হ্যাঁ। তো দেখে আমার বলতেছে তোরা এনে, পরে আমি ভাইয়া মায়ের দেখতে চাইছি, তোমার মায়ের কাছে দাও। মায়ের কাছে গিয়ে আমার এখন সময় নাই, 16 টাকা দেয় আমার আম্মুরে। 16 টাকা দেওয়ার পর বলে আমি জায়গা, আম্মু আবার ডাক দেওয়া যাই একটু কথা শুনতে, বাবা তোর চেহারা একটু দেখবো, কিন্তু ভাইয়া আর আম্মুর সাথে কথা বলে না, ভাইয়া চলে যায়। পরের দিন আমি আর আম্মু টুঙ্গিতে আমাদের খালার বাসায় যাই, যার পরে আমি ভাইয়ের জন্য দাঁড়ায় থাকতাম, আমরা বলে ভাই কখন আসবে, আসলে কিছু টাকা দিবে, আমরা ওই টাকা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো ভাইয়া আসলো, আসার পরে আমি আমার ভাই বলতেছে ভাইয়া আপনার সাথে ভাই দেখা করতে চাই, মার সাথে একটু কথা কইবেন, ওকে ডাকবে। পরে ভাই আসতে, বাপ কেমন আসছো, একটু জড়াই ধরলে না, এই তুমি আমার জড়াই ধরবে না, কেন জড়াই ধরতেছো, এই তোমার শরীর কি অবস্থা, একটু নুঙ্গামি অভ্যাস, কেমন জড়াই ধরতে, তুমি আমার রাস্তা দিতে ডাক দিবা না, তোমার মতো ফকিনি লোকের রাস্তাতে কথা বলে আমার সময় মান সময় চলে যায় না। আমার ভাই আমার মার এগুলো কইতো, তো মায়ের কষ্ট নিত না মনে, আমি কষ্ট নিতাম। আমি মনে করতাম যে ভাই এরকম বড় লোক দেখে আম্মুর এরকম করে, আর আমার সাথে ভাই কথা বলতো না। রাস্তাঘাটে দেখলে একটা বোন বলে ওদের করতো, ওরকম করতো না। আমার খালতো বোনের মেয়ে 2টা ছিল, ওদেরকে অনেক লাইক করতো আমার ভাইয়া, ওদের পড়ালেখা সবকিছু চালাইতো আমার ভাইয়া, বই টই যা বলেন খাতা বলেন সবকিছু চালাইতো, কিন্তু আমাকে কোনোদিন 2টা টাকা দিত না, আর আমি চাইতাম না, আমি খুব ভয় পেতাম ভাইয়ারে। তারপর যেটা হয়, আমার খালার বকাবকি করে, তুই আমার ছেলেটা নষ্ট বানাইছিস, আমার ছেলেটা আমার দেখতে পায় না, আমার ছেলে কি করছিস তোরা, আমার ছেলে আমাকে দেখতে পায় নাকি, এরা বলছে দেখে না। আমার খালা তর্কতর্কি করে, আমার আম্মু তর্কতর্কি করে। তারপর আমার ভাই আমার আম্মুকে কোমরে বেল দিয়ে মারতে যায়, তো আমি আমার ভাইয়ের ধরে দেখে ভাই মারে না, মারে আমাকে মারে, অনেকগুলো থাপ্পড় মানে অনেকগুলো ঘুষি মারে, আর কখনো এদিকে যদি দেখি তাহলে ঠ্যাং ভেঙে দিমু, তোর মারি না কখনো হবে না, এই মুখ তোরা কখনো দেখাবি না। মা বলে ডাকতো না ওনাকে? না, কখনই আমার মা বলে ডাকতো না, আমার মা ভিক্ষা করতো দেখে অবহেলা করতো। ও মানে ওই সময় তুমি ভিক্ষা করতেন? হ্যাঁ, আমি তো খাইতে পারতাম না, তো আমার আম্মু আর আমি চাই খেতাম, আমি চাইতাম আম্মু
তারা থাকতো। আপনার তখন বয়সটা কত, আপনার যদি মনে থাকে, মানে যে সময়টা আপনি লোকজনের কাছে চাইতেন, আপনার মা কি করতেন? বয়স কত সঠিক আমি বলতে পারি না, তখন 2005 সালের ঘটনা এটা। 2005 সালের ঘটনা, তার মানে খুব বেশি দূরে তো না। হ্যাঁ আপনার যদি এখন 18 বছর হয়ে থাকে, তাহলে 2005 সালে তো বুঝতে পারছেন প্রিয় শ্রোতা, ও মোটামুটি বড়ই ছিল সেই সময়টা, হ্যাঁ। বছর দশকের মতো বয়স। ওকে, হ্যাঁ, তারপর? তারপর ভিক্ষা করতে গেলে সময় বাসা বাড়িতে যদি চাইতে যেতাম, তখন ওনারা বলতো কাজ করে খাইতে পারো না, ভিক্ষা করো কেন? তোমার আম্মু দেখতে সুস্থ সবলে মনে, কিন্তু আম্মু হাঁটতে পারতো না, অনেক কষ্ট করে হাঁটতো। এমবিবিএস ডক্টর, সে ভিক্ষা করছে? বিশ্বাস যদি অনেক জায়গায় আম্মু আমাকে নিয়ে গেছে হেল্প করার জন্য, ওনার অনেক পরিচিত লোক ছিল। দেখা গেছে যে আপনার মতিঝিল টেন্টি কলোনি আসছে না, ফকিরপুর, হ্যাঁ। ওইখানে একটা আমার মামা ছিল। তো আমার মামা একটা সরকারি জব করে, তো উনি ওই কোয়ার্টার পাইছে। আমার আম্মু কিন্তু তখনও ব্রেন ভালো। আম্মু আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তো ওইখানে কলোনিতে আমাদের ঢুকায়। ঢোকার পর আমার মামি যেটা, উনি আমাদের এই অবস্থা দেখা উনি আমাদেরকে করে নেন। উনি বলে তুমি নিচে বসো, এই সিঁড়িতে থাকবা, আমি খাওয়া দাওয়া যা যা লাগে ব্যবস্থা করবো। কিন্তু তখন আমাদের হেল্প করে না। আপনার মার একটা মানসিক বিকলাঙ্গ অবস্থা তৈরি হয়েছিল সেই সময়টাতে, আসলে উনি এমবিবিএস থাকলেও ওনার কিছু করার নেই, হ্যাঁ। কারণ উনি তো মানসিকভাবে অপ্রকৃতস্থ। হ্যাঁ। প্রিয় শ্রোতা, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে মণি আছে আমাদের সঙ্গে। মণি তার জীবনের গল্প নিয়ে এসছে এখানে, এবং মনির জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। আমরা শুধু বলতে চাই, প্রত্যেকটি জীবনের গল্পই আমাদের কাছে অসম্ভব রকমের মূল্যবান। এক একটি রত্ন হচ্ছে এক একটি জীবনের গল্প। আজকে 69তম পর্ব চলছে প্রিয় শ্রোতা, এবং আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, মনিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, ওখানে চলে আসুন, ওখানে গিয়ে মনিকে নিয়ে কমেন্টস করুন, প্রশ্ন করুন। মনিকে আমরা সেগুলো পড়ে শোনাবো, মনির কালেকশনে সেগুলো থাকবে। আমাদের ফেসবুকের ঠিকানা আবারও বলছি, www.facebook.com/hello8920। আবারও বলি, www.facebook.com/hello8920, দ্যাট ইজ hello8920। ওখানে গিয়ে আরজিকিউ দিয়ে নামে পেজটি পাবেন, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ মনি, তারপর? তারপর একদিন হয় আমরা আমাদের ওইখানে এক জায়গায় যাই চাইতে। আমি আবার একটু খেলার অভ্যাস ছিল বেশি, জি। তো যাওয়ার শেষে একটু খাওয়া দাওয়া হয়েছে, একটা বাসা আমাদের খাইতে দেয়। ওইদিনকে আবার ওনার বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল। খাওয়ার পরে ক্লান্ত হয়ে যায় আমার আম্মু। তো আমার আম্মু এক গাছের নিচে বসে থাকে, আমি একটা মেয়ের সাথে খেলতেছিলাম। মেয়েটা বলে তুমি কি করো? আমরা বললাম চা খাই। তোমাদের এখানে বাড়ি আছে? হ্যাঁ আমাদের এখানে বাড়ি আছে। আমার আম্মু ফুলের ব্যবসা করে, আমার আম্মু ফুলও বেচে খায়। আমি আবার একটু মিথ্যে কথা বলি। তো ওরা অনেক বড় লোক দেখতাম, তো এর জন্য এসব কথা বলতাম। ও বলে আমি ফুল কিনে দিব আমারে, কয়টা? আমি তোমার টাকা দিব। আমি ফুল তো নাই, তুমি আমাদের বাসায় যাবা, গেলাম তোমার ফুল এনে দিব, সমস্যা নেই, এটা বলি। মেয়েটা আবার ওর আম্মুর কাছে গিয়ে বলে আম্মু আমি ওদের কাছে যাই, ওনারা ফুল দিব। তো ওর আম্মু আবার ওটা নেগেটিভ ভাবে নেওয়ার পর ওর আম্মু বলে কে যে ও ফুল নিতে যাবো না, এগুলো বাচ্চা চুরি করার কথা বলতেছে, নিশ্চয় ওরা বাচ্চা চোর। এটা বললা আমার আম্মুকে নিয়ে ধরে নিয়ে যায়। আমার আম্মুকে ধইরা আমার আম্মুকে অনেক টর্চারিং করে ভাইয়া, এতটাই টর্চারিং করে, আমার আম্মুর গায়ে হাত তুলে, দুইটা লাঠি দেওয়া, ওরা পিটায়। আমার আম্মু এমনি তো অসুস্থ, আরো পিটায় আমার আম্মুর। আর আমাকে বলে স্বীকার কর তোরা বাচ্চা চুরি করো, স্বীকার কর। যতই বলতেছি যে না আমার আম্মু বাচ্চা চুরি করে না, তো কেউ বিশ্বাস করে না। বলতো স্বীকার কর, তাহলে তোর আম্মুরে মারবো না। তারপর আমি বাধ্যতামূলক স্বীকার করি, হ্যাঁ আমার আম্মু বাচ্চা চুরি করে, আমি এরকম এরকম মেয়ে নিয়ে যায়, আমার আম্মু চুরি করে, এগুলো আমি বলি। দেখতেছি যে আমার আম্মুর মারতেছে, আমার আর করার কিছু উপায় না। আম্মু আমার বলতেছে মিথ্যা কথা বলতেছে না, সত্য কথা বলো, ওনারা আমার কি মারধর করবো। তারপর ওরা আমার আম্মুকে মারধর করে, বলে যে ও বাচ্চা মানুষ বলছে এটাই সত্য। তারপর উত্তরা থানাতে কয়েকজন পুলিশ আসে, আসার পর আমার আম্মুকে আর আমাকে ধরে নিয়ে আসে। একদিন থানায় থাকি, সকালবেলা যাই, বিকেলবেলা আমাদেরকে মিরপুর যেটা বলে ফকিরখানা, ওইখানে ট্রান্সফার করা হয়। তখন কিন্তু আমার আম্মুকে গায়ে তুলে না, আম্মুকে বলে তুমি কেন বললা যে আমরা বাচ্চা চুরি? মা তোমার তো মারতেছে, আমি তো সহ্য করতে পারতেছি না। তো আম্মু আর আমাকে কিছু বলে, তো ওইখানে আবার পড়ালেখার সুযোগ আছে ভাইয়া। তো প্রথমে আমাকে একটা পড়ার যেখানে এখানে ভর্তি করে দেয় একটা রেশমা আপা, ওনার কথা না বললেই হয় না, উনি আমাকে পড়াশোনার দিকটা অনেকটা হেল্প করে ওই সময় ফকিরখানাতে? হ্যাঁ। তো এখানে আমাকে পড়াশোনা করতে প্রথমে আমাকে আট করালো কিছু। তো আট করার পরে প্রথমে ওইখানে আমি ফার্স্ট হয়ে যাই। ওইখানে থাকি প্রায় 2 মাসের মতো। আচ্ছা। ফার্স্ট হওয়ার পরে ওনারা আমাকে চিন্তা করলো যে আমাদের পুবাইল একটা ফকিরখানা আছে, ওইখানে ট্রান্সফার করে দিবে আমার মা মেয়ে দুজনে। তো এখানে আমাদের ট্রান্সফার করে দেয়। দেওয়ার পর ওখানেও একটা স্কুল আছে মেয়েদের জন্য, ওখানে স্কুলে আমি ভর্তি হই। হওয়ার পর প্রথমে 1-এ পড়ি, 1-এ আমার প্রথমে পরীক্ষা দেওয়ার পর আমার রোল করে ভালো পড়াশোনা করতেছি। ওইটা আবার একটা যেটাকে বলে হেড অফিসার, উনি আবার ছিল হিন্দু। তো ওনার মেয়েটাই নাকি দেখতে বলে আমার মতো ছিল, তো মেয়েটা নাকি বলে মারা গেছে। তো আমাকে খুব লাইক করতো। আচ্ছা। সবার থেকে মানে ওখানে নাহলে 9-10 হাজার লোক ছিল। ভিক্ষুক? হ্যাঁ মানে ওখানকে একটা আমল ছিল যেটা ভিক্ষুক ধরে ধরে নিয়ে নেওয়া, মানুষের ভালো করার জন্য ইয়ে করতো। যে বাইরে থেকে খেলোয়াড় নাকি আসবে, তখন ভিক্ষুক ধরে নিয়ে যেত, ওরকম করতো। তো ধরে না আমি আবার পড়াশোনা ভালো করতাম। তো ওইখানে যেটা হয়, একদিন বৃহস্পতিবার দিন একটা মিটিং হয়। হওয়ার পর প্রশ্ন করে মেয়েদের যে মেয়েদের সবচেয়ে পর্দাশীল কি, কি জন্য মেয়েরা পর্দাশীল করে, যে উত্তরটা দিতে পারবা তার জন্য সারপ্রাইজ আছে। তখন প্রথমে বললাম যে মেয়েদের সবচেয়ে পর্দাশীল হচ্ছে মেয়েদের মাথায় কাপড় দেওয়া, আর একটা ছেলের সামনে যাওয়া না, যে একটা নিজের একটা যেটা ওয়েট, মাথায় কাপড় দেওয়া, চলাফেরা সবসময় ভদ্রভাবে নম্রভাবে থাকা। তো এই কথাটা বলার পর স্যার এটা গুরুত্ব সহকারে নেই। তখন আমাকে একটা পুরস্কার দেয়, যেটা সাবান। প্রতি ফার্স্ট আমার পুরস্কার সাবান, একটা সাবান পাই বিদেশি। তো সবাই আমাকে মানে ওই হুন্ডার ভিতরে নাম হয়ে যায়, মনি পুরস্কার পাইছে, খুব খুশি লাগছিল। তারপর ওইখানে আবার 16 ডিসেম্বর দিন খেলা হইতো, সবগুলা খেলায় নাম দিই।
তো আমি বিস্কুট খেলাতে প্রথম হই, ছবি আর্ট করাতেও প্রথম হই, আচ্ছা আবৃত্তি পাঠ করাতে আমি সেকেন্ড হই, তারপর আপনার গান করাতে সেকেন্ড হই। আচ্ছা। 4টা পুরস্কার একসাথে আনি, আমার পুরা ইয়েটাই একবারে নাম হয়ে যায়, মনি পুরস্কার পেয়েছে। তার মানে আপনার বোঝা যাচ্ছে যে আপনার শৈশবটা প্রচন্ড রকম ভাবে ভালো কাটার একটা জায়গাতে আপনি হ্যাঁ চলে গেলেন। হ্যাঁ কিন্তু ওইখানে ভালোই, তো ওনারা আমাকে দিতে চাচ্ছিল না, তখন আমি চিঠি উঠে যাই। আচ্ছা। তো উঠানোর পর এর ভিতরে আমার একটা অসুখ হয়ে যায়, ওই ঘুমের ভিতরে, ওইখান থেকে কিন্তু বের হওয়া যায় না, এই ভিতরে সবকিছু ওখান থেকে বের হতে বের দেয় না। হতেই দেয় না। ওইখানে আবার হাতের কাজ চলে, শাড়ি, বিভিন্ন ডিজাইন, ফতুয়ার কাজ, এগুলো চলে। আমি আবার ফতুয়ার কাজ করতাম। ওইখান থেকে আপনাদেরকে এগুলো করে নেওয়া হতো। হ্যাঁ হ্যাঁ, করে বিনিময়ে নিয়ে আপনাদেরকে কি দিত? খাবার। টাকা দিত না, টাকা খাবার দিত? তো আছেই, টাকা দিত। তো আবার বাজার ওইখানে- করতে হলে আপনি কোথায় যেতেন? আমরা বাজার করবো, ওইখানে একসাথে রান্না করে সবাই সিরিয়ালে ভাবে দিত। আচ্ছা, টাকাগুলো কি করতেন আপনার? আর আমরা যে টাকা, ওই টাকা হাতে রেখে দিতাম। তারপর দেখা যাচ্ছে একটা দোকান আসছে আপনার, ওখান থেকে কি কেউ ভালো হয়ে তাকে ছেড়ে দিত পরবর্তীতে? ভালো তো হইতেই দিত না, যেমন আপনাকে ধরে নিয়ে গেছে, হুম। তো আপনার একজন আত্মীয় স্বজনের মাধ্যমে আপনাকে আসতে হবে ওইখান থেকে। হুম। ওইখান থেকে আপনার হেড অফিসে যাইতে হবে, তেজগাঁ থেকে আপনার বনসই কইরা ওইখান থেকে ছাড়াই নিয়ে আসতে হবে আত্মীয় স্বজনের মাধ্যমে। আর যদি মেয়ে থাকে, দেখা গেছে মেয়েদেরকে আপনার বড় একটা ভালো চাকরি দিয়ে শেষ পর্যন্ত দিয়ে বের করে দিবে। তারপর আমার আম্মু একটা প্রচন্ড রাখার ওষুধে পড়ে যায়, পাতলা পায়খানা যেটাকে বলে। ওপর আমার আম্মুকে ডাক্তারে নেওয়া ট্রিটমেন্ট করা হয়, কিন্তু আমার আম্মু ভালো হয় না। তারপর আমার আম্মুকে কি করে, জিজ্ঞেস করে যে তোমার কেউ আছে নাকি, আমার আম্মুকে ঠিকানা বলতে বলে। আমি বলি আমার আম্মু ততটা ইয়ে নেই, আমার চট্টগ্রাম মনে আছে, আমি বলছি টঙ্গী, যেটাকে একটা ঠিকানা আছে নিরসপাড়া বললাম। বলার পর উনি ওই ঠিকানা অনুযায়ী আমার খালাম্মার বাসায় গেল। আমার খালাম্মা এই 2 বছরের ভিতরে নাকি অনেক বিশ্রাইছে আমাদের, বাট কোনো খবর পাই নাই। তো যখন আমার খালাম্মা শুনছে, তখন আমার খালা আর আমার মামি আসছিল। তো আসার পর আমার খালা মামি এসে আমার দেখছে যে আমার আম্মু খুব অবস্থা খারাপ। ও এর ভিতরে যেটা হয়, আমার আম্মু একদিন ড্যানিস খেতে চায়। তো ড্যানিশ কি? ড্যানিস খাবার একটা জিনিস, ওকে, হোয়াট এভার ইট ইজ, এক ধরনের ফুড। হ্যাঁ ওটা খাইতে চায়। তখন আমার কাছে টাকা নাই গা, আমার আম্মু খাবার দেখে আমার খুব কান্নাকাটি লাগতেছিল যে আমার আম্মু খাইতে চাইছে, বাঁচবো না মরবো কোনো ঠিক ঠিকানা নেই। তো আমার আম্মুকে চিরা পানির উপরে রাখতো, মানে এর বেশি কিছু খাইতে পারতো না। তো আমি কি করি, তখন আমি হাতে কাজ করি, হাতে কাজ করার পর এক ধরনের মিশিং এর কাজ ওখানে আসে, মিশিং এর নতুনই আমি কাজ করি। তো ওই দিন 2টা পিস করার পর আমার হাতে নিডেল ঢুকে যায়। নিডেল ঢুকার পর ওই হাতে আমার অনেক জখম হয়, মানে এতটাই রক্ত হয় যেটা বলার বাইরে। তো ওইখান থেকে আমি প্রায় 200 টাকা পাই। 200 টাকা পাওয়ার পর ওই টাকা দিয়ে আমার আম্মুর জিনিসগুলো কিনে আনি, কিছু ওষুধও কিনি। তাই ওষুধ কি, যেমন বাইরে কিছু স্টাফ আছে, স্টাফদেরকে বললে উনি বাইরে থেকে জিনিস আইনা দেয়। আচ্ছা। তো স্টাফদের কিছু ঘুষ দিতে হয়। তো স্টাফদের বলছি, বলার পর স্টাফরা অনেক কিছু আনছে। আনার পর আমার খালা মামি ওরা দেখতে আসলো। তো আসার পর আমার মামি দেখে তো আমি খুব মানে ইয়ে হয়েছে, আমার একটা আত্মীয় স্বজন আসছে। তো ওরা বললো যে আপনাদের বোন নিতে পারেন, কিন্তু মেয়েকে আমরা দিব না। তো বললো কেন? কারণ মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট, এই মেয়েটার ভবিষ্যৎ আমরা নষ্ট হতে দিব না। কারণ আপনার যেটা শুনছি, ওর বাপ মা কেউ নাই, মা থেকেও নাই, মা একজন অসুস্থ, জানি না কি করবে মেয়েটার বয়সে। তো আমরা চাই ওকে দিব না, ওকে আমরা ভালো কোনো জবে দিয়ে দিব, আমরা মেয়েটাকে দিতে পারবো না। তো আমার আম্মু বলে আমার মেয়ের স্যার আমি কখনো চাবো না, আমার মেয়ে বাঁচতে হলে মা মেয়ে একসাথে বাঁচবো, আর মরতে হলে আমরা মা মেয়ে 2জনই মরবো। আমাকে ছাড়া তো আমার মামাকে বাঁচানো সম্ভব না, একমাত্র আমি আমার আম্মুকে দেখি। তো আমার খালারা বললো যে না দেখেন স্যার, ওনার তো শেষ সম্বল ওনার মেয়েটাই, তো একটা দেখুন একটা ইয়ে করেন। তো স্যারের আমাকে দিতে চায়নি, কারণ ভালো একটা স্টুডেন্ট, স্যারেদের একটা খুব ভালো একটা ইয়ে হয়ে এই গেছে। যে ফকিরখানার বর্ণনাটা আপনি দিচ্ছেন, এই ফকিরখানাটা কোথায়? এটা পুবাইল চৌধুরী পাড়া। মোবাইল চৌধুরী পাড়াতে এটা একটা ফকিরখানা। হ্যাঁ। এটা কি সরকারি? হ্যাঁ হ্যাঁ, সরকারি। ওকে। তারপর যেটা হয়, পরে আমার আম্মুকে, তারপর ওরা তেজগাঁ যায়। এই ফকিরখানার নামটা কি আপনার মনে আছে? আমি ফকিরখানাই, নামই চৌধুরীপাড়া ফকিরখানা। হ্যাঁ, চৌধুরী পাড়া ফকিরখানা। ফকিরখানা, হ্যাঁ। ওকে। আর তারপর আমার আম্মু আর আমাকে নিয়ে আসে ওইখান থেকে, একটা ট্যাক্সি কাপ ওরাই ভাড়া করে দেয়। তারপর ওরা বলে দেখেন মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হইতে দিয়েন না, যদি কোনো সমস্যা পড়েন আপনারা আমাকে জানাবেন, আমরা মেয়েটা যা কিছু করার করবো, তারপর মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হইতে দিয়েন না। তারপর যেটা হয়, রোজার মাস আমার আম্মুকে ট্যাক্সি কাপ করে আমাদের নিউজ করে আনে। তো রাখবে কোথায়? আমাদের খালা একজন আপনার ছেলে নিয়ে থাকে, আমার ভাইয়াও থাকে, 2 ছেলে নিয়ে ধরতে গেলে থাকে। তো ওইখানে আমাদের উঠালো। আমার আম্মু তো প্রায় বিছনায় পড়া। তো আমার আম্মুকে মানে বাঁচার কোনো কায়দাই নেই আমার আম্মু, ওই যে একটা কেন অসুখী পড়ে গেল আম্মু। আর আমার আম্মু তো সবসময় বড় লোকের তো বলতেই পারেন যে ভালো পরিবেশে থাকে অভ্যাস, এগুলো আর কি ওনার সহ্য হয়ে সহ্য যায়। হচ্ছে না। তারপর একটা মানে এতটাই অসুস্থ হয়ে গেছে যা বলার বাইরে। তারপর আমার আম্মুকে চিকিৎসা করানো হয়নি, আম্মুকে ভালো করে গোসল করে ভালো কিছু খাবার দাবার করাইতে দিল, আমি আমার আম্মুর সেবা যত্ন করতাম। তো রোজার মাসে যে শুনছে আমরা আসলে, আমার ভাই আর আসেনি আমাদের দেখতে, আমার ভাই চলে গেছে। বুঝি নাই। কোথায় আসলো আপনার ভাই? মানে আমাদের তো নিয়ে আসলো, আমার ভাই গাড়িতে ছিল। থাকার পর আমার খালামাতে শুনছে, খালামার বাসায় গেছে। কোথায় নিয়ে গেল আপনাদেরকে? আমাদের নিয়ে গেছে আমার ছোট খালার বাসায়। Okay. আর ওইখানে আসছে আমার মিজু খালার বাসায় গিয়ে বললো যে তোর আম্মু আসছে, তুই তোর আম্মুকে দেখতে আপনার যাবি। ভাই থাকতো মেজো খালার বাসায়, আপনার কাছে ছোট খালার বাসায়, রাইট? ছোট খালার বাসায় থাকতো আমার ভাইয়া। তো আচ্ছা। আমার ভাইয়া গাড়ি চালাইতে গেছে। Okay. তো ওই দিনটা নামছে গাড়ি থেকে। আর আবার সরাসরি আমার মিজু খালার বাসায় গেছে। আচ্ছা। মিজু খালার বাসায় যাওয়ার পর মিজু খালা বললো যে এমন তোর মা আসছে, এমন আমরা এমন জায়গা থেকে আসছে। তারপর এই কথা শুই না, ও আর আমাদের দেখতে আসেনি, ও ওই দিক দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আমরা তো বাইরে দেখবো, আমার আম্মুর কত আশা বাইরে দেখবে। তো ভাই আর আসেনি। তো আমরা বসে আসি, আসে না খবর নেই, 2-3 দিন চলে যায় আর আসে না। খালামা আমাদের অতটা কেয়ার করে না, খালামা ছোট খালা করে তো করে না, মানে কিরকম হেলা করে।
হ্যাঁ এরকম করতে পারছি। আমার মা আবার এক কথা সহ্য হয় না, আমার আম্মু খুব একটা ধরতে পারে রাগী লোক, অনেক রাগী, খুব জিদি। ওনার একটা কথা বলে ওনার সহ্য হয় না। তো ওনার কথা যে সারা জীবন কামাই করে তোদের খাইছে, এই বিপদের সময় তোরা যদি আমার না দেখেছ আমি কোথায় যাবো। তারপর আমার আম্মুকে অতটা ইয়ে করে না, তো আমার আম্মু কি করে ঝগড়া করে ওদের সাথে, সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর বের হয়ে আসে, তারপর আবার আমরা এই যে রাস্তায় থাকা শুরু হয়ে যায়। রাস্তায় থাকি, আম্মুর সাথে বিক্রি করি, এখানে ওখানে থাকি। আপনাদেরকে কি তাহলে ওই ফকিরখানা থেকে বেরিয়ে করে দিল? হ্যাঁ। আপনাদেরকে এক পর্যায়ে ফকিরখানা থেকে বের করতে চাচ্ছিল না, হুম। আবার আম্মার অসুখের কারণে আপনাকে শেষ পর্যন্ত আপনাদেরকে বিয়ে করলো। খালের বাসায় দিয়ে আসলো। আচ্ছা, তো তারপরে আপনার যেটা হলো যে ওইখানে আপনার আম্মু ঝগড়া করলো, ঝগড়া করার পরে হলো না, ওখানেও এক ধরনের টানাপোড়েনের লাইফ, এবং শেষ পর্যন্ত আবার সেই ভিক্ষার জীবনে ফিরে হ্যাঁ গেলেন। হ্যাঁ। হ্যাঁ, তারপর যখন ভিক্ষা করতাম, যেটা হয় আম্মু ভিক্ষা করতাম, আমার খুব শখ লাগতো। টঙ্গী বাজার, আমরা নিচে থাকি। তবে যেসব লোকরা দেখছে ওদের সাথে ইচ্ছে করলে আপনি ফোনে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। তারপর আম্মু থাকতো, আম্মুর সাথে চাইতাম। তো আবার রাত হলে, দিন হলে আম্মু চাইতো, আম্মুর সাথে চাইতাম। আম্মু ঘুমাইতো দিনে। কিভাবে চাইতেন আপনারা? কিভাবে চাইতাম যে কিছু সাহায্য করবেন, আম্মু আবার আমাকে শিখাই দিতে পারবে, আমাদের কিছু সাহায্য করবেন। তো উনি বলতো কি সাহায্য করবো, হ্যাঁ আমরা অভাবে পড়ে আসছি, এরকম এরকম। এক ধরনের মিথ্যা কথা তো অনেক সময় ভিক্ষা করতে গিয়ে হ্যাঁ, বলতে হয়। আমার আম্মু আবার মিথ্যা কথা বলতো না, অনেকে আসতে না যে জিজ্ঞেস করতো। তো এক পদে আমাদের টঙ্গীর মেয়র আজমতুল্লাহ, উনি একদিনকে আমাদেরকে ভিক্ষা দেখে আমার আম্মুকে চিনে ফেলে। আম্মুকে দেখা সিকিউরিটি দিয়ে ঢাকায় নিয়ে যায়। আম্মুকে দেখা বলে তুমি এই জায়গায় কেমনে আসলা, এভাবে কেন, এরকম কেন তুমি। তো উনি দেখে আম্মু এগুলা বলে, আম্মু আবার এক পর্যায়ে তুই তুই করে বলে, দেখতেছিস না তোদের কারণে আমাদের এখানে, মানে আম্মু এক পর্যায়ে ওদেরকে কেমন জানি, আমি চিন্তা করতেছি একটা মেয়র, যেটাকে বলে চেয়ারম্যান, উনি আম্মুর সাথে এইভাবে কথা বলতেছে, আম্মু এইভাবে কথা বলতেছে, একটা অবাকের বিষয় না। তারপর দেখলাম একসময় আম্মুকে বলার পর আম্মুকে বলে হ্যাঁ তোদেরকে আমি হেল্প করবো, কিছু টাকা দেবো। তখন আমাদের কি করে 500 টাকা দেয়। তারপর বলে অমুক দিন আসবি, তোদেরকে আমি একটা রুম নিয়ে দেবো, তোদেরকে হেল্প করবো। তারপর যেটা হয়, একদিন বৃষ্টির সময়, খুব বৃষ্টি, মানে এতটাই বৃষ্টি, আমি আর আম্মু বসে থাকি বৃষ্টির সময়। রাতে থাকতেন কই আপনারা যখন ভিক্ষাটা করতেন? সারাদিন আমরা জায়গায় জায়গায় গিয়ে বিক্রি করতাম, উত্তরা, নিউজপাড়া, টঙ্গী, এগুলাতে বিক্রি করতাম। বেশিরভাগই উত্তরা যেতাম, কারণ উত্তরা আমি না টঙ্গীতে করতাম না, কারণ আমার কিছু বান্ধবী ছিল যেটা নিউজপাড়া, আমার আম্মুর সাথে চাইতে সময় আমার খালামার বাসায় যখন যাইতাম না, তখন আমার বান্ধবী গুলো আমি দেখতাম না, ওরা যখন মার্কেট করতে আসতো না, রাতে আবার দেখতাম আমি ভিক্ষা করতেছি না, দেখলে না ওরা আমাকে পর শরম দিত, তুই ভিক্ষা করস, তোদের সাথে আমি কথা বলবো না, তোদের সাথে দেখতে আমার মানে আমাকে শরম দিত এক পর্যায়ে, আমি খুব শরম পাইতাম। এই জন্য আম্মুর নিয়ে আমি দূরে দূরে যেতাম না, দূরে দূরে বিক্রি করতাম আমরা, কিন্তু কাছে করতাম না। তারপর রাত্রে শুয়ে থাকতাম আমুরে নিয়ে। তো এক সময় দেখা কোথায় যেত শুয়ে থাকতেন? টঙ্গী বাজার। বাজারের মধ্যে? হ্যাঁ, বাজারের মধ্যে শুয়ে থাকতাম। সমস্যা হতো না কোনো? আসলে একটা যুবতী মেয়ে, যুবতীও না, একটা ছোট মেয়ে বলতে পারেন, তখন আমি সাবালিকা হয়নি যেটাকে বলে। দেখা গেছে এক সময় শুয়ে থাকতাম, একদিন যেটা হয়েছে, তখন আমের সিজন, তখন আমরা চাইতে গিয়ে প্রায় অনেক আম পাইছি, আমাদেরকে অনেক আম দিচ্ছে। তো আমরা বলতেছি এই আমগুলো পুচা যাবো গা, কি করবো। তো অফিসে গার্মেন্টস লোক আসছে না, তা আম্মুর আমি বলতেছি আম্মু এই আমগুলো আমরা এক কাজ করতে পারি, যে আমি বিক্রি করি, কিছু টাকা হইলেও কিন্তু আমরা খাইতে পারবো দুপুরে। কয় কি করবা, আর তুমি তো রাত্রে ঘুমাও না, তুমি এখানে শুয়ে থাকো, আমি তোমার এখানে বসে বসে আম বিক্রি করি। তা আম্মু আবার আমাকে খুব কেয়ার করতো, মানে কোথাও যাইতে দিত না, মানে যাইতে হলে না আম্মুর পারমিশন নিত, আর আম্মুর সাথে যেত, জি। বলতো যে পোলাপান ভালো। আমাকে অনেক বুঝাইতো। আর আমার আম্মু কি করতো জানেন, আমরা যে লাইব্রেরি গুলাতে বিক্রি করতে চাইতাম না, লাইব্রেরি দোকানটা না, আমার আম্মু চায় নিত, আমাকে একটা বই দিবেন, আদর্শ লিপির বই, আমাকে একটা কলম দিবেন, আমার মেয়েটাকে আমি পড়াবো। আর আরবির দোকানে যাও বলতো যে আমাদের একটা কায়দা দিবেন, আমার মেয়েটা আমি পড়াবো। তো আমার আম্মু আমাকে, যখন রাত্রে আমার অনেকটা সময় দোকান বন্ধ হয়ে যায় না, তখন আমার আম্মুকে দেখে দেখে আমাকে পড়াইতো, আমিও পড়াশোনায় মনোযোগ দিতাম, আম্মু পড়াইতো, আমি পড়তাম, আম্মু হাতে লেখা শিখাইতো। সারাদিন ভিক্ষা করতেন আর আর রাতের বেলায় রাতে চাওয়া বইগুলো নিয়ে আপনাকে পড়ানো? পড়াইতো। তো আমার আম্মু বলতেছো তুমি আম্মু ব্যস্ত, তুমি এই পড়াগুলো মুখস্থ করে, আমি একটু ঘুমাই, রাত্রে আবার ঘুমাইতে হয়। তো আমি আম্মু শুয়ে আসতে, আমি আম বিক্রি করতেছি, তো এক গার্মেন্টসের লোকরা আবার কিনতো আম, তখন আমি দাম বেশি ছিল, গার্মেন্টসের লোক দেখা যাচ্ছে 10 টাকা 20 টাকা দিয়ে কিনে নিত, তো আমাদের 50 টাকা এই আমগুলো পেয়েছিলেন কিভাবে, এগুলো বিক্রি করা? চাইতাম, আমার আমার দোকানে গিয়ে চাইতেন? হ্যাঁ, আরো দুই দোকানে চাইলে না আবার ওরা দিত, দিলে দেখা গেছে অনেকগুলো আম দিত, যেগুলো খাইতাম তো খাইতাম, আর যেগুলো থাকতো ভালো ভালো ওইগুলো বিক্রি করতাম। আচ্ছা। বিক্রি করা, তারপর যেটা হইতো যে ওরা এগুলো কিনা আমাদের প্রায় প্রতিদিন না হলেও 60 টাকা 70 টাকা এরকম হইতো। তো হইলে আম্মু আর আমি ওইগুলা দিয়ে দিনে হয়ে যেত। তো ওই দিনটা পড়াশোনা মানে অনেকটা পড়লাম, পড়ার পর আম্মু কিছু আম্মু ঘুমিয়ে ধরছে, আমি ঘুমাম। তো আম্মু আবার সজাগ হয়ে গেল, আম্মু শুয়ে রয়েছে। তো ওই দিনটা যেমন আম্মু ভিতরের দিকে শুইনি, আমি শুয়েছি বাইরের দিকে, আম্মু শুয়েছে ভিতরের দিকে, ঠিক আছে। তো ওই দিনকে একটা লোক, ওটা উনি কলা বিক্রি করে, তো ওই দিনটা আমি শুয়ে আছি, যেমন বুঝতেই পারি একটা শোয়া কিরকম, আমি সোজা হয়ে শুয়ে আছি। তো উনি আমাকে কি করে যাওয়ার সময় টাচ করে, সেটা বলে যে অনেক মানে প্রচন্ড আকারে টাচ করে। একবার করে আমি সেটা বুঝতে পারি, 2-3 বার করে আমি ফাঁদা ঘুমতে উঠি। তো আম্মুকে বলি, আম্মু লোকটা দেখে লোকটা চলে যায়। তো চলে যাওয়ার পর আম্মুকে বলি যে আম্মু এমন এমন সে আমাকে টাচ করছে। তো আম্মু আর জিনিসটা
ইয়ে করে নাকি, আম্মু বলতেছে যে থাক এবার তো তুমি ভিতরে যাবে, আম্মু আর সারা রাত ঘুমায়নি। ওই দিনকার পর থেকে আর কি আম্মু জায়গায় থাকে, আমি ঘুমাই আম্মু জায়গা থাকে, আম্মু দিনে ঘুমায় আর রাত্রে আমি ঘুমাই আম্মু জায়গা থাকে, ওই যে আমাকে ইয়ে করতে হয়। তো এরকম প্রায় অনেকদিন যায়। আর আমার আম্মু একটা কি জানেন, দেখা গেছে আমরা শুয়ে থাকলে, মানে যে একটা চকিতে মানুষের যে জিনিস বিক্রি করে না ওই জায়গায় শুয়ে থাকলে আম্মু ওইখানে কেউ বসতে দিত না, অনেক ছেলেরা আসে বসা আমাদের দেখা গেছে গায়ে টাচ করে, এগুলো আম্মু বসতে দিত না, ওই জায়গায় আম্মু বসে থাকতো, অন্য কেউ বসতে দিত না, আমি আর আমার আম্মু শুয়ে থাকতাম। আমি রাত্রে ঘুমাইতাম, আম্মু উঠা যেত, আবার আম্মু কি করতো যখন আমি ঘুমাই যেতাম না ভোরবেলা আমি উঠা যেতাম, আম্মু আবার শুইতো, শোয়ার পর আবার এরকম করতাম। তো এরকম করতে করতে একদিন যায়, তো একদিন কি হয় আমি নদীতে গোসল করতে যাই, তো আমরা রাত্রে কি করি যেটা হয় আমরা তো এক কাপড় 2-3 দিন পুরা থাকতে হয়, কাপড় চোপড় পাল্টানোর মতো কোনো কাপড় চোপড় নাই আমাদের। ও এর ভিতরে একটা ঈদ আইসা পড়ে, তো আমার ঈদের ভিতরে কেউ কাপড় চোপড় দেয় না, অনেক ইয়া। তো আম্মু বলে যে আমার তো আর এরকম সামর্থ্য নাই তোমার কাপড় দেবো, চলো আমরা কাপড়ের দোকান থেকে কিছু চাই আর তোমার তো ঈদটা করাইতে হইব, দেখি তোমার কোনো কাপড় চোপড় ব্যবস্থা করতে পারি। আমি কই, আচ্ছা। পরে আমি কাঁদতেছি, আমার কাপড় চোপড় চামড়াই হয়ে গেছে, আমি কাপড় চোপড় পাই না, সবাই পরবো আমি পরবো না, আমি আমার কাপড় চোপড় দিতে হইব, তুমি বাইরের কাছে যাও গিয়ে কম আমার কাপড় চোপড় দিতে, কিন্তু কেউ আমার অতটা হেল্প করতো না। তারপর যেটা হয় আমি মার্কেটে আমরা চাইতাম, মার্কেটে আমার থেকে ওইখান থেকে ড্রেস আপ দিত, এক সেট ড্রেস আপ দিলে তো ড্রেসটা পিন্ধা যাইতাম। ঈদের দিন আমার খুব ভালো লাগতো ঈদের দিন, কিন্তু আমাকে বকশিস কেউ দিত না, যে সালামি যেটা ওটা কেউ দিত না, আমরা আম্মুকে সালাম করতাম, আম্মু তো এমনি আমাকে 20 টাকা 30 টাকা খাইতে দিত, তারপর ওই দিনকে সালাম করলে 20 টাকা 30 টাকা দিত, ওই দিনকে আম্মু আমাকে হাতে রাখতো না, কিন্তু আম্মু কোথাও বসে থাকতো, আমি দিন সারাদিন ঘুরতাম আমাদের এলাকা দিয়া যেটা নিউজপাড়া ঘুরতাম। তো ওই দিনকে কি হয়, এক রোজারি আমার খালাতো বোনেরা দুলাভাইরে সালাম করে, তো আমার দুলাভাই ওদেরকে 30 টাকা করে দেয়, 60 টাকা দেয়, তো ওরা বলে আব্বু আমি যাই। তো এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট হয় যে আজকে আমার বাবা থাকলে হয়তো ওইভাবে বলতে পারতাম না তখনও যে- কি আপনি জানেন যে আপনার বাবা উনি? না, আমার আম্মু তখনও বললে আপনি আসলে জানেন যে না? আমার বাবা নেই, তখনও বাবা- বলেনি আপনাকে যে আপনার না, বাবা নাই? নাই। ওকে। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনার এলাকাতে তো সবাই মোটামুটি আপনার আত্মীয় স্বজন জানতো যে আপনারা ভিক্ষা করে হ্যাঁ খান। সবাই জানে, এলাকা সবাই জানে যে আমি সব ভিক্ষা everybody করি। জানে? হ্যাঁ সবাই Okay. জানে। তারপর যেটা হয় যে আমি এই ভিক্ষা করার ভাগ্নিগুলো আমাকে নিয়ে যায় না ঘুরতে, যে ওরা ভিক্ষা করে, ওরা দেখলে পরে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। সবাই দূর দূর করে তাড়িয়ে হ্যাঁ, দিত। ও আমার এটাও কি 2005 সালেরই ঘটনা? হ্যাঁ 2005 দিক 2005-এ রয়েছে আমরা এখন পর্যন্ত। ওকে, হ্যাঁ, তারপর? তো এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট লাগে যে আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার বলতো যে আম্মু নাও বকশিস, যাও ঘুরে আসো। তারপরে আমি আমার বান্ধবীর সাথে, আমার কিছু বান্ধবী ছিল এমনিতে কথাবার্তা বলতাম, ওদের সাথে ঘুরতে ঘুরতে যা, আবার রাত্রেবেলা আইসা বসতে আম্মুর কাছে, আইসা আবার আমরা রাস্তায় থাকি। দিনের বেলা আবার পোলাও মাংস যাই খাইছি, আমার খালামার বাসায় খাইছি, মামির বাসায় খাইছি, ওখান থেকে আবার প্যাকেট করে দিছে, পলিশিনি করে দিছে আমার আম্মুর লেগে লয়ে গেছি। তো আমার আম্মু আবার কি গরু মাংস খায় না, কারণ গরু মাংসের ভিতরে নাকি আম্মু কি মিশাই দিছে, এরপর থেকে গরু মাংস আম্মু খায় না। তো আম্মু পোলাও একটু হলে খাইছে, খায় আর খায়নি, তো ওগুলো আমি খাইছি। তাই একটু বড় এলাম 2007 সালের ঘটনা। বউবাজার আমরা বিক্রি করতাম, তো একটা যেটা বলে খ্রিস্টান স্কুল, চায়নার কোরিয়ানের মেয়েরা আছে না, তো ওইখানে থেকে ওই মেয়েরা যেমন একটা স্কুল দিছে, উনাদেরকে গরিব দুঃখী মানুষদেরকে খাওয়ায় এবং ওইখানে পড়ায়। তো ওইখান থেকে একটা লোক আমরা চাইতে গেছি, তো ওই লোকটা আমার আম্মুরে বলতেছে তুমি কি করো, তুমি পড়াশোনা করো? আমি বলি না আমি পড়াশোনা করি না। পরে বলতেছে পড়াশোনা করো না? আমি বলি না। পরে আমার আম্মুকে বলতেছে আপনি মেয়েকে পড়াশোনা করাবেন? তো আমার আম্মু বলতেছে আমাদের গরিবের আর পড়াশোনা, খাইতেই পারি না আর পড়াশোনা। তো বলতেছে আপনি মেয়েকে যদি পড়াশোনা করেন তবে আমি কিছু হেল্প করতে পারি। পরে বলতেছে কি হেল্প? পরে স্কুলটার কথা বললো, স্কুলটা আমাদের এলাকার ভিতরে নিউজপাড়া দিয়ে। তো আমরা বললাম হ্যাঁ, তো আমিও রাজি হলাম। আমি প্রথমে রাজি হয়নি যে পড়ালেখা করলে আমার চাইবো কি খামু কেমনি, এগুলো বললো। তো তারপর আমি বললাম না আমি পড়বো, আমার অনেক ইচ্ছা, যখন স্কুলে মেয়েরা চায় না ভাইয়া, তখন খালি মনে হয় যে আমি যদি পড়তে পারতাম, যদি খালি একটু পড়তে পারতাম, আমিও তো একটা মানে স্কুলে ব্যাগ নিয়ে যেতাম, স্কুলের পোশাক পরতাম, এগুলো খালি মনে হইতো আর কষ্ট লাগতো। তো আমি বলছি না আমি পড়বো। তা আমু গায়ে আচ্ছা ঠিক আছে পড়, সমস্যা নেই। তো ওইখানে পড়তে যেতাম। প্রথমে আমাকে কি করলো, আমাকে বলছেন কোন পর্যন্ত পড়ছি, আমি বলছি ওই যে 3 পর্যন্ত পড়ছি। আমি ওখানে 4 আমাকে নিল, ইন্টারভিউ যেটাকে বলে 4 নিল। তো 4 আমি টিকে গেলাম। এটা কি খ্রিস্টান মিশনারি স্কুল? হ্যাঁ, কিন্তু ওইখানে ধর্ম বই আমাদের পড়ায় না, আমাদের মুসলমান যে ধর্ম বইটা ওটা পড়ায় না, এছাড়া সব পড়ায়, বাট ইংলিশ যেগুলো আছে সবই পড়ায়। ওকে, এখানে আপনাকে কে দিল ভর্তি করে? একটা টিচার আর কি। ওখানকারই একজন টিচার? হ্যাঁ, হ্যাঁ। ওকে, হ্যাঁ। তারপর ওনারা আর কি টুকাই ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে ওখানে পড়াশোনা করায় আর কি। তো ওখানে আমাকে ইন্টারভিউ নেওয়া হয়, তো আমি টিকা গেলাম, নেওয়ার পর আমাকে 4 ভর্তি করানো হয়। জি। 4 ভর্তি করানো হওয়ার পর যাকে ওখানে পড়াশোনা করি, ভালো একটা মানে সানডে ক্লাস হয় শুক্রবারে সানডে ক্লাস হওয়ার পর ওখানে রুটি দেয়, তারপরে নাচ শিখায়, এরকম অনেক কিছুই, জি। খুব একটা আনন্দই। তারপর যেটা হয় ওখানে গোসল করতে গিয়ে ওখানে একটা কাজ হয় যে ওখানে একটা পুষ্করণী আছে, ঠিক আছে ভাইয়া? তো আমি কি করতাম, সকালবেলা গোসল করতে গেলে তো একদিন যেটা হয় মাছ ধরতে যেতাম। জি। আমরা কয়েকটা ফ্রেন্ড আছে, ওখানে গোসল করতে করতে একটা মেয়ের সাথে পরিচয়। আপনার মা তখন কোথায় থাকতো এই সময়টাতে? মায়ের চাইতো দিনের বেলা, তো আমাকে বলতো যে অমুক জায়গায় আয়সা পড়বো, আমরা অমুক জায়গায় গেছে টঙ্গি বাজার, আমরা রাত্রে আয়সা একসাথে থাকতাম। তো আম্মু বলতো একসাথে কি বাইরে থাকতেন? হ্যাঁ, আমার এর ভিতরে আবার আম্মু আমার রুম নেওয়ার অনেক চেষ্টা করছে,
একটা রুম নিত বস্তির ভিতরে 700 টাকা ভাড়া, আম্মু দিতে পারতো না 700 টাকা। কি করতো, ওখানে 700, তখন 500-700 টাকা রুম ভাড়া ছিল, কিন্তু আম্মু দিতে পারতো না। তো তখন আম্মু কি করতো, বিক্রি করে যে চালগুলো পাইতো না, এই চালগুলো অনেকটা চাল দোকানে দোকানে পিঠার দোকানে বিক্রি করতো। আচ্ছা। বিক্রি করে যা পাইতো 100-200 টাকা করে বেচতো। আবার দেখা গেছে যে এই বাসায় আমরা ভাড়া নিতাম, ওই লোকটার কাছে আমরা চাল বিক্রি করতাম, মাস শেষ হিসাব করে আমাদের ভাড়া রেখে দিত। আবার কোনো বাসায় থাকতেও পারতাম না, আমাদের রুম ছেড়ে দিতে বলতো ভাড়া না দিতে পারলে। তো এখানে আমার একটা এবং বান্ধবী, সারাদিন স্কুল করতেন এবং করে মার সাথে ওই বাজারে আশেপাশে কোথাও ঘুমাতেন। ঘুমাইতাম। বইগুলো আমাদের সাথে থাকতো, ব্যাগ আছে বাজারে, ব্যাগ ওই ব্যাগের ভিতরে থাকতো। তারপর যেটা হয়, আমি তারপরের গল্পটা আমরা একটু পরে শুনবো মনি। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিওতে। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আরজি কিবরিয়ার টিম। আপনাদের সবাইকে বলছি, মনিকে দেখতে চাইলে এই মুহূর্তে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথে থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে ফেসবুকে হাজারো মানুষের ঢল নেমেছে মনিকে দেখবার জন্য। আপনি চাইলে নিজেও আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আপনি আরজি কিবরিয়া নামেও খোঁজ করতে পারেন, আরজে স্পেস KEBRIA, এবং এটা দিয়ে খোঁজ করলে আপনি দেখবেন যে আরজি কিবরিয়া নামে শত শত পেজ আছে। তার মধ্যে যে পেজটি সংখ্যা 2,90,000-এর কাছাকাছি, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। ওখানে গিয়ে লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যান, এবং ওখানে হ্যালো 8920 নিয়ে যাবতীয় কর্মকাণ্ড চলে, এবং ওখানে পুরনো অনুষ্ঠানগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, শুনতেও পারবেন। আর আপনি চাইলে আমাদের এখানে আসার জন্য ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলি 91156668। প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বার, যে নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আমরা পাবো, সেই নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন আপনার জীবনের যে গল্পটি, সেটা খুব সংক্ষিপ্ত করে 2 মিনিটে, এবং তারপর বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা আবারও চলে যাচ্ছি মনির কাছে। হ্যাঁ মনি, তারপর একদিন নদীতে মাছ ধরতে যাই ফ্রেন্ডরা মিলা। মাছ ধরতে গিয়ে যে লোক, ওই লোকটা আমাদের ধরে ফেলে যে তুমি সবসময় মাছ চুরি করো, এটা তো আমাদের হাত বাঁধে পিছনে, 2টা বাড়িও দেয়, কোন মিট ঠাল দেয়া। তখন আমি খুব ভয় পাইতেছিলাম যে মারবো, ওর কাছে আজকে ছাড়বো না। মানে মাছ চুরি করতে না মাঝে, তাই তো? হ্যাঁ। তারপর একটা মহিলা আসে, দেখতে খুব সুন্দর, নাম হচ্ছে জুই। উনি ডান্স করে। ওই মেয়েটাকে দেখা বলে কি, হ্যাঁ জুই কেমন আছো, তো তখন আমাদেরকে ছাইড়া দেয়। ছাইড়া দেওয়ার পর আমরা এই ফাঁকে পলাই দিলেই কিন্তু ওইখানে আমাদের আরেকজনে ধরে ফেলে। ধরার পর তো বলতেছে তোমাদেরকে তো যাইতে বলি না, আমি জুয়ের সাথে কথা বলছিলাম। জুয়েরা বলতেছে কি হয়েছে ভাই ওদের? পর বলতেছে আরে জানো না, এগুলা প্রতিদিনই মাছ চুরি করে, ওদের জন্য মাছ চাষ করে রাখতে পারি না, আজকে ধরছি, আজকে ওদেরকে ছাড়বো না। তারপরে বলতেছে ভাই পোলাপান মানুষ তো ছেড়ে দেন, বুঝতে পারেনি। পরে বলতেছে আর করবান এরকম? হ্যাঁ। আমাকে আপু আপনি খুব ভালো, আসলে আপনি না থাকলে আজকে আমাদের খুব মারতো। পরে একদিনকে কি হয় যে আমরা ঝালমুড়ি খেতে যাই, খাওয়ার পর ওই দিনকে আমি টাকা হারাই ফেলি, আমার কাছে 15 টাকা ছিল, হারাই ফেলি। তো লোকটারে ঝালমুড়ি দিতে বলি, লোকটা বানায় ফেলে। লোকটা বলে টাকা দেবো, মানে আমি টাকাটা দেবো, টাকা যেন হারাই ফেলছি ওটা আমার মনে নেই। এখন তো লোকটা ঝালমুড়ি বানায় ফেলছে না, লোকটা ছাড়বে না, বলতেছে তোমাদের জন্য ঝালমুড়ি বানাইছি, এখন তুমি কি করবা? ঝালমুড়ি নাও আর টাকা দাও। আমরা টাকা দিই কই থেকে? তারপর ওই মেয়েটা দেখা বলতেছে কি হয়েছে ভাই? পরে আমি বলতেছে আপু আমি না টাকা হারাই ফেলছি, এই জন্য আর কি আমাদেরকে বলতেছে। পরে ওই লোকটা বললো কয় টাকা হয়েছে? বলছে 15 টাকা। উনি বলতেছে ওদের আরো 15 টাকা ঝালমুড়ি দাও, ওটা খায় যাক, আমি টাকা দিতেছি। তো আমি বললাম আপনি আসলে আপু খুব ভালো। পরে দিল 29 টাকা। দেওয়ার পর ওনার সাথে ভালোই কথা বলতেছি। তখন উনি আমাকে ডাক দেয়, ডাক দিলে ওনার যত কিছু লাগে আমি কিনাই না দিই। উনি সিগারেট খাইতো, উনি আমাকে টাকা দিত, আমি সিগারেট এনে দিতাম। তো উনি আবার দোতলায় থাকতো, মেয়েদের মিলাও ওনার না হলেও 7-8টা মেয়ে থাকতো। তো ওনারা থাকতে থাকতে পরে আমি বলতাম আপা আপনি কি করেন? তো উনি একদিন বললো আমি ডান্স করি। পরে আমি বলতেছি তুমি করবা? তখন আমি চিন্তা করলাম আমি তো ভিক্ষা করলে মানুষের খারাপ কয়। তো ওনারা বলছি আপা আমি আমার আম্মুর সাথে এমন এমন থাকি, আমি ভিক্ষা করি। ও বলছে তুমি তো বড় হইতেছো, মানুষের স্মরণ দিবে তোমাকে, কেন ভিক্ষা করো? তুমি একটা কর্ম করে তো খাইতে পারো, তোমার আম্মুকে তো চালাইতে পারো। তখন আমি অনেক জায়গায় জব নেওয়ার চিন্তা ভাবনা করছি, বাট আমাকে চাকরি দেয়নি বলে একেবারে পিছিয়ে নাকি আমি। ও তখন আমার মেয়েটা বললো যে তুমি কিছু করবা? আমাকে হ্যাঁ করবো, তুমি ডান্স করতে পারো? তো আমি দেখালাম। ও বললো চলবে, সমস্যা নেই। তো আমাকে নিয়ে গেল প্রথমে ওর এক ক্লাব ক্যামেরাম্যান আলম ভাই, ওনার কাছে নিয়ে গেল। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আমাকে দেখা বলতেছে ও তো একেবারে ছোট, আর কি কাজ করবে? হ্যাঁ। তখন আমার ভালো ড্রেস আপও নেই, তো ওর একটা ড্রেস আপ আমাকে নিয়ে গেছে। ও কি করবে? ও দেখবি তো বাচ্চা বাচ্চা মনে হয়। তো বলতেছে
কিছু না, আলম ভাই আপনি খালি বললেন যে ও ডান্স করবে আর ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকবে। আমি তো সেটা জানি না, আমি জানি যে আমি ডান্স করবো, আমি কি একটা আনন্দ ভিতরে আছি আমি ডান্স করবো। পরে এই কথা বলার পর ও বলে আচ্ছা ঠিক আছে চলবে, সমস্যা নেই। আলম ভাই বলে এই জুইটা আসলে কে ছিল? ওই ডান্স করতে। সেটা ঠিক আছে, কিন্তু ডান্স যেহেতু করতে সেজন্য জিজ্ঞেস করেছি, জুইটা আসলে কে ছিল? আমরা কি তাকে চিনি? না না, ও অতটা উজ্জ্বলতা না, অতটা মানে পরিচিতও না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে শুধু ডান্স করতো? শুধু ডান্স করতো। উনি ডান্স কোথায় করতো? মানে কাউকে শেখাতো নাকি না, কোনো সিনেমাতে করতো নাকি? না সিনেমাতে না, দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিচিত্র অনুষ্ঠান যেটাকে বলে, বিয়ে বাড়ির অনুষ্ঠান, যাত্রা, মানে মানুষের বিভিন্ন জায়গায় গিয়ে যে জায়গায় নাচাগুলো অনুষ্ঠান, করে হ্যাঁ। অনুষ্ঠানগুলোতে ও হ্যাঁ, নাচতো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপর ওখানে আমার নিয়ে যায় অতি ফার্স্ট। আচ্ছা। তো তখন আমি যাই রাজশাহী দুর্গাপুর একটা জায়গায় যাই। তো ওরা সবাই আর কি মেকআপ করার পর তো ওরা স্টেজে যায়, তখন আর আমাকে মেকআপ করায় না। তো আমি চিন্তা করতেছি যে ওরা মেকআপ করছে, আমিও তো নাচবো, তো আমাকে মেকআপ করে না কেন? পরে ওদের নাচতেছে, তো আমি বলছি জুয়াপা আমি কি ডান্স করবো না? হ্যাঁ করবি, তুমি আজকে না কালকে করবা। তো কালকেও আসলো, কালকেও না। আমি জিজ্ঞেস করার আগেই না যে মালিকের আন্ডারে আমরা গেছি, তো ওই লোকটা বলতেছে তোমার রান্না করা লাগবে। তা আমি তো রান্না করতে পারি না, যে বড় বড় পাতিল এর ভিতরে কিন্তু যে আমি কিন্তু পলাই গেছি, আমার আম্মু কিন্তু আমাকে বিস্তারিত আছে, পাগল হয়ে গেছে, আমি বিস্তারিত আছে আমার আম্মু। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে প্রথমত আপনি আপনার আম্মুকে বলে যাননি এরকম একটা বয়সে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি কি নাচ করবেন না, এটা যে আপনি জুইকে জিজ্ঞেস করছিলেন, আপনি কি সেই সময় নাচ শিখেছেন? এই টিভিতে দেখতাম মানুষের ডান্স করতো, মানে একটা ছোট বয়স, আমি পারি আর না পারি আমি স্টেজে নাচবো, স্টেজে নাচবো, এরকম একটা ব্যাপার। আনন্দ একটা অন্যরকম ছিল। ওকে, হ্যাঁ, তারপর তারপর ওই মালিক বলতেছে তোমার রান্না করা লাগবে। তো আমি বলতেছি আমি তো রান্না করতে পারি না, আমি কিভাবে রান্না করবো? পরে আমাকে বলতেছে না করতেই হবে, আমার তো রান্না করার জন্য আনে নাই, আমাকে বলছে আমি ডান্স করবো। পরে মেয়েটা বলতেছে কিসের ডান্স, তুমি আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসছি। তো তখন আমি খুব কান্নাকাটি করি, যেহেতু অচেনা একটা মেয়ের সাথে আসছি, ভয় লাগতেছে কিভাবে কি করব। আমি রান্না করি, তো একটা মেয়ে ছিল লিপি নাম, উনি যাত্রাবাড়ি থাকে, উনি আমার গুরু, সবসময় ওনার আমি মানি। উনি আমাকে অতি ফার্স্ট মেকআপ করে, আমাকে অতি ফার্স্ট মেকআপ মানে বুঝলাম না। মানে তখনই আমাকে মেকআপ করে, ও বলে যে ও পারবে। আচ্ছা। তো ওই মেয়েটা নাচতো না, আমি ওর গানে শুনে না আমি বাইরে নাচতাম, তো আমার ডান্স গুলো কয়েকজন ফলো করে। পরপরে ওই মেয়ের থেকে ভাই আমি খুব ভালো ডান্স করি, তো ওই মেয়েটা আবার ফলো করে যে না ওর থেকে তো ওই ডান্স করে, তো ও আমাকে এতগুলা গালাগালি করে না, তো ওর খুব হিটে আসে। তো ও বলে যে আমি মেকআপ করে দিব, আমি ওরকে স্টেজ উঠাবো, ও যদি না পারে তখন যা বলার আমাকে বলবেন। তো আমাকে খুব ইমোশনাল ভাবে ইয়ে করে নেয়, তো আমি খুব মানে নার্ভাস হয়ে যায় যে প্রথম স্টেজ উঠতেছি কি হয় না হয়। প্রথমে আল্লাহ নাম নিয়ে স্মরণ করে। এটা কিসের অনুষ্ঠান ছিল? এটা ছিল আপনার একটা স্কুল ফাংশন। স্কুল ফাংশন? হ্যাঁ। ওকে, আপনাদেরকে ভাড়া করা হয়েছিল ওখানে নাচার জন্য? এক ধরনের ডান্স গ্রুপ। ডান্স গ্রুপের নামটা কি জানেন? এটা মানে জাদুর খেলা দেখায়, একটা মানুষকে 3টা টুকরো করে। এই গ্রুপের মধ্যে জাদুর খেলাও দেখা হ্যাঁ, হতো? জাদুর খেলা তারপর আমাদের 3টা নাচ দেয়া। ওকে, আমরা বুঝতে পারছি যে এরকম যে একটা গ্রুপ যারা বেসিক্যালি এন্টারটেইন করে, এরা নাচে গান গায়, সার্কাস বলতে পারে। ইটস ওয়ান কাইন্ড অফ সার্কাস গ্রুপ। ওকে, তারপর আমি প্রথমে ফার্স্ট স্টেজ যদি আমাকে প্রথমে দেয়, সালাম করে আমরা স্টেজ উঠি। ওঠার পর আমার ডান্স দেখা সবাই বলে যে মেয়েটা আমাকে মিশছে ওর থেকে আমি ডান্স ভালো পাই, যেটা মেয়ে আছে আমার সিনিয়র ওদের থেকেও ভালো, ওদের সব বেস হয়ে গেছে। আমি আমার ডান্স দেখে তো মালিকে বলতেছে শুধু শুধু ওরে বসায় রাখছি, এই মেয়ের থেকে তো আমার এই প্রথম নতুন মেয়েটাই তো ভালো কাজ করে। তো ওই মেয়েটা আমি খুব মানে ইয়ে করি যে ওর কারণে মাস কতটুকু আসছি, বাট এখনো লাইক করি ওকে, আমি আর দেখি নাই। কেউ যদি শুনে থাকে তারপর দোয়া করি ওনার জন্য আল্লাহ অনেক ভালো লাগে, কারণ উনি তো চ্যালেঞ্জটা নিয়েছিলেন বলে আপনি চ্যালেঞ্জটা নিয়েছে নিয়েছিলেন। আমার জন্য। তারপর নাম হচ্ছে লিপি আপু। তারপর উনি আমাকে নিয়ে গেল, তো প্রতিটা শুতে আমি নিই। তারপর উনি আমাকে বললো শুধু ডান্স করলেই হবে না, মালিকে বলতেছে কিছু না কিছু শিখতে হবে, তুমি ডান্সের দিকে থাকলে হবে না, একটা খেলোয়াড়ের কিন্তু অনেক দাম। তো নতুন তখন, এখন বেতন পাবা 500 টাকা, তখন তুমি বেতন পাবা 2000 টাকা একটা খেলোয়াড় হলে। তো দেখো তখন তোমার ওয়েটটা কতটা থাকবে। এখন শুধু ডান্স করলে হবে না, পাশাপাশি খেলাও শিখতে হবে। তো আমাকে খুব লাইক করেন। খেলা মানে কি? সার্কাসের খেলা? হ্যাঁ। ওকে। প্রথম দিন আমাকে একটা খেলা দেয়, স্টেজ থেকে অদৃশ্য হয় খেলা। এবং এর মধ্যে আপনি আপনার মার সাথে কোনো যোগাযোগ নাই? না না না। ওকে। যেমন উনি কিছু ম্যাজিক করবেন, তা আমি কিন্তু ওইখানে বসে আছি, বাট দেখা যাচ্ছে যে আমি স্টেজে নাই। ওই মেয়েটাকে ওই খেলা দিচ্ছি, কিন্তু মেয়েটা আমাকে পারে না। তারপর যখন আমাকে দিচ্ছে আমি একবার দেখাইছে, তারপর আমি পারছি। তো উনি আমাকে আরেকটা বড় রিস্কের খেলা দিল, যে যেহেতু ওই খেলাটা পারছে ওইটাও পারবো। প্রথম খেলাটা কি ছিল? স্টেজ থেকে অদৃশ্য হওয়া। আর পরের খেলাটা কি ছিল? 6 ফুট শূন্যের উপরে ভেসে থাকা একটা সন্ন্যাসীর খেলা আমাকে দিল। ওকে। মেকআপ টেকআপ করে আমাকে সন্ন্যাসী রূপে ইয়ে করলো। নিজে তো ভাই একটা বেসের মধ্যে ছিল, কিন্তু বাট বোঝা যেতেছে যে আমি সত্যি সত্যি 6 ফুট শূন্যের রূপে ভাইসা দিছি। আসলে তো কিছুই না। ওইটাই না। প্রথমত আমি খুব হাসি দিতাম যখন ম্যাজিকের কথা বলতো না, খুব হাসি দিতাম। মানে সেটা সেখানে আমাদেরও হাসতে হবে, কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই যিনি জাদুঘর ছিল উনি ম্যাজিকের কথাবার্তা বলতো, লোকজনকে অনেক বেশি উত্তেজিত করতো, আর আলটিমেটলি আপনি হাসতেন কারণ আপনি জানতেন যে ব্যাপারটা এরকম না। ওকে, তারপর
চোখ মুখ টিপটিপ করে চোখ বন্ধ করে রাখতে হতো প্রায় 2 মিনিট। তারপর যখন বলতো চোখ খুলো তখন এরকম হাসি, এখন আমার হাসি উঠতেছে এগুলো মনে করলে। ওকে, প্রিয় শ্রোতা, ও আসলে খুবই সহজ সরল একজন মানুষ। আমার যতটুকু ওকে আমি দেখেছি, শাকিলের সাথে অনেকক্ষণ কথা বলেছে। ওকে এক ধরনের গ্রুমিং করা হয়েছে কিভাবে ওখানে সে কথা বলবে, কিভাবে ও গল্পগুলো এখানে প্রেজেন্ট করবে। ও ওই সময়ের পর থেকে আমি যতক্ষণ ওর সঙ্গে আছি এই মুহূর্তে, আমার ওকে এতটুকু সময় দেখে মনে হয়েছে যে এই যে জীবনে অত বড় কষ্টগুলো, ওগুলোকে ও ওর জীবনের একটা অংশ মনে করে নিয়েছে। সেটার জন্য ওর মানে এটা তো আমার জীবনের একটা অংশ, এভাবে ও বলে যাচ্ছে। আর আমার জায়গা থেকে বা আপনার জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে যে শি ইজ এ ভেরি অনেস্ট গার্ল এবং অনেক সহজ সরল একটা মানুষ। আমি সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, মনিকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে এবং আপনি যদি কোনো কমেন্টস করতে চান, প্রশ্ন করতে চান এবং ওকে দেখতে চান, তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ মনি, তারপর কি হলো জাদু? তারপর জাদুটা ভালোই খেলাধুলা পারলাম। এখন আমি আগে প্রথম নাচতাম, ওই মেয়েটাকে দেয় আগে, আমাকে দেয় 3 নম্বরে। মানে যারা ভালো পারে তারা পরে করবে। হ্যাঁ, আমি হেড ডান্সার হয়ে গেলাম। বাহ। এর ভিতরে আপনার একটা কথা বলি নাই, নদীতে গোসল করার সময় একটা ছেলে বাইরে থেকে আসে, তো আসার পর লোকটা আমাকে প্রায় ফলো করে। আমি কিভাবে লাভ দেই নদী থেকে, কিভাবে চঞ্চলতা করি, কিভাবে দৌড়াদৌড়ি করি, প্রায় ফলো করতো যে লোকটা। তো ওই লোকটার বিষয়ে আর কি অতটা ইয়ে করতাম না, তো আমি তো ওইখানে চলে আসলাম যেটা। তারপর ভালো একটা ইয়ে করতেছি। তারপর যেটা হয়, একদিন আমরা ইয়াতে যাই আপনার যে রাজশাহীর দিকে মিঠাপুকুর, ওকে, একটা শুক্রহাট একটা জায়গার নাম, ওখানে একটা সার্কাস হয়। ওখানে তখন নায়িকা আনে, ময়ূরীকে আনে, তারপর আপনার অমিত হাসানকে আনার পর ওখানে তো আমি হেড ডান্সার হিসাবে পরিচিত। তো আমার নামটাও ঘোষণা করা হয়, এমন এমন মনিটনি আসবে এরকম কিছু বলে। তারপর আজানের সময় মাইক সারে, ওইখানে একটা মসজিদ ছিল, ওখানে মানুষ খুব ভালো, সবকিছুতেই ভালো। তো ওইখানে মানে হুজুররা খেপা যায়। খেপার পর তখন আবার নায়িকারা যেহেতু আসছে, আমাকে ফার্স্ট ডান্স করতে বলছে, তুমি ছোট মানুষ, তুমি আগে ডান্স করে আসো। তো সাউন্ড সিস্টেমের একটা ছেলে, আজাদ নাম, ওর না বললেই হয় না, ও আমাকে লাভ করতো, সেটা আমি বুঝতে পারতাম না। তো তখন আমি ডান্স করতেছি, লোকজন ভালোই হয়েছে, টিকিট কাটে আসছে। ডান্স করার সময় হঠাৎ করে কেমন জানি একটা বোতল আসছে না, ওইটা আমার দিকে ফিক্কা দিল কে জানি। তো দেওয়ার পর আমি অতটা খেয়াল করিনি, তারপর আমি ডান্স করতে আসছি। সাউন্ড সিস্টেমের লোকটা আমাকে ইশারা দিয়ে বলতেছে, তুমি চলে যাও, উপরে ভাঙচুর দিতেছে। তারপর আমি খেয়াল করিনি, আমি যাইতাছি। তারপর ডান্স করার পরে একটা লোক একটা বোতল দেয়া আমার চেয়ারের ভিতরে মারে, ওটা আমার একটা পুরোপুরি কপালে লাগে, অনেকটা রক্ত হয়। যখন লাগে কপালে থেমে দেখে চায় দেখি যে পুরা লোক দুইটা টিন টুন ভাঙচুর, লোকজন যাইতেছে এটা। ওইখানকার কমিটিরাও মনে করেন যে মেয়ে নিয়ে টানাটানি করতেছে, মেয়ে নিয়ে জঙ্গলে নিয়ে যেতেছে। আমি তো পোলাপান মানুষ, কিচ্ছু বুঝি না। তারপর যেটা হয়, পিছনে কিছু ঘটনা রেখে আসছি, এখন মনে পড়ছে। এর ভিতরে আমি কিছু ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়, আমার কিছু বান্ধবী। আমি যখন রাস্তায় থাকতাম, কুতুর খেলতে খেলতে ওদের সাথে পরিচয়, 3টা বান্ধবী। পরিচয় হওয়ার পর ওই বান্ধবীরা আমাকে বলে যে এভাবে কতদিন ওরা আবার খারাপ ছিল ভাইয়া, যেটা খারাপ মানে কি বোঝাচ্ছে? খারাপ কাজ করতো, মানে এক ধরনের প্রস্টিটিউশন। হ্যাঁ, রিলেশন করতো। তো ওইটা আমি আবার জানতাম না। তো ওরা খুব টাকা ভাঙতো, এতটাই টাকা ভাঙতো, আমাদের ঝালমুড়ি হয়তো আমাকে টাকা পয়সা সব দিতে হেল্প করতো। আমার আম্মুর সাথে রাস্তায় থাকতাম, শরম করতো, মাকে না বইলা ওদের সাথে রাত্রিকে থাকতাম। কোথায় থাকতেন? ওদের বাসা ছিল? ওদের বাসা কেমন 2টা মেয়ে 3টা মেয়ে একসাথে থাকতো, ওদের সাথে রাত্রে থাকতাম। এর ভিতরে ওর সাথে তো রিলেশন হয়। এই কয়েকদিন আগে আবার আমার আম্মুর সাথে যখন আর কি আমি চা খেতে যাই, একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটার নাম মিতু। তো মেয়েটা আমার সাথে দেখা, মেয়েটার আমার সাথে কিছু কথা বলে, আমি বলি। আমি আবার ভাইয়া কি একটু আদরের, যেটা বলেন লোক বেশি, যে আমাকে একটু আদর করে বেশি, এখনো আমি ওর কাছেই যাই। তো মেয়েটা আমাকে, আমি আপনাকে একটু থামাচ্ছি, দুটো বিষয় একটু পরিষ্কার করে আমরা এই জায়গাটা আবারও ফিরে আসবো। ওকে, একটা হচ্ছে যে আপনি আপনার মার কাছ থেকে প্রথম যেদিন না বলে চলে গেলেন, তারপরে আপনি কতদিন পরে আপনার মার কাছে ফিরে গিয়েছিলেন? ওইটা যে প্রোগ্রামে গেছে প্রায় 2 মাস পর। আমার 2 মাস পর? তারপরে আপনি এখন আপনার আম্মুর কাছে ফেরেননি? এই যে গল্প বলছেন তার মধ্যে এইসব ঘটনা ঘটে যাচ্ছে, আপনি এখনো ফেরেননি আপনার মার কাছে? না, মানে আমি তো প্রোগ্রামে তো গেছি, এগুলো হচ্ছে পিছের ঘটনা, তখন আম্মুর কাছে থাকি। পিছের ঘটনা আপনি যেটা বলছেন সেটাকে আমরা যাবো। আমি একটু প্রোগ্রাম থেকে আপনার মার কাছে ফিরতে চাই। আপনার মা তখন আপনাকে কি রিয়াকশনটা করলো ওটা জানাটা জরুরি, 1। 2 নাম্বার হচ্ছে ওই যে ঘটনাটা ঘটলো, বিশেষ করে যখন আপনার স্টেজে যেটা মারলো, ওই সময়টাতে আপনি তারপর আপনাকে সেভ করলো কিভাবে, আপনি কি করলেন? ও সেভ করছে যেটা মালিক আসা, তখন ময়ূরী আপা বলতেছে, এই হিরণ শাহ, মানে মালিকের নাম। ময়ূরী মানে কোন ময়ূরী? নায়িকা ময়ূরী আপা, আমাদের সিনেমার নায়িকা ময়ূরী। হ্যাঁ, ময়ূরী আপা। উনিও এইসব পারফরমেন্স, এইসব উনি স্টেজ প্রোগ্রাম করেন। ওকে, উনি কি আপনাদের লিডার ছিলেন ওই মুহূর্তে? লিডার বলতে কি, উনি একটা নায়িকা মানুষ না, উনিও তো ডান্স করার জন্য উঠছিল, ওনাকে দেখতে জন্য টিকিট কাটছিল, সার্কাসে আসে না এখন। ও, সবাই ওনাকে দেখার জন্য টিকিট কাটছিল, ওইটাই। তো ময়ূরী আপা খুব ভালো, যেটা আমি ওনার সাথে চললেই বোঝা যায় যে উনি কোন ধরনের। ময়ূরী আপা এই হিরণ শাহ, তোর মেয়েদেরকে আগে সেভ কর,
মেয়েদের তো টাইনা নিয়ে যেতেছে, দুইটা মেয়ে অলরেডি টাইনা নিয়ে গেছে, ওই যে জুই ও আরেকটা মেয়েকে টাইনা নিয়ে গেছে অলরেডি। দুইটা গাড়ি মনকে ভাঙচুর করছে ওনার। তো ময়রাপার ড্রাইভার ফোন করেছে, আপা কি করবো, গাড়ি তো ভাঙা ফেলতেছে, কি করবো? বলতেছে তুমি গাড়ি নিয়ে একটু সামনে যাও, আমি আসতেছি। তারপর ময়রাপ ওইখানকার এলাকার যেটা রংপুর, এখন মনে হচ্ছে রংপুর যেগুলা মিঠাপুকুরে যে পুলিশগুলো আসছে ওনাদেরকে ফোন করে, ওনারা আবার আস্তে আস্তে একটু লেট হয় আর কি। তারপরে আমি ময়রাপুর একটা খালামা আর ওনার সাথে একজন যায় উনি, তারপর অন্তরা, আমিন আর মালিক হিরণ সাবাই ওনার যাই গিয়ে একটা প্রফেসরের বাসায় উঠি। উঠানোর পর প্রফেসরের বাসা পুরো ঘিরাতে ফেলে, তখন সাথে সাথে পুলিশ এসে পড়ে। পুলিশের কারণে আর কি এনজাম করতে পারি না অতটা, দুইটা মেয়ে তো অলরেডি নিয়ে গেছে। তারপর দুইটা মেয়েকে পাইছে, এটা পরে ময়রাপা বলে এখানে আমার প্রোগ্রাম করা অসম্ভব, আমার জীবনে নিরাপত্তা নাই, এখানে আমি প্রোগ্রাম করবো না। আচ্ছা, তখন ময়রাপা চলে যায়, প্রায় 15 দিনের মতো মাঠটা বন্ধ থাকে, ওইখানে আমাদের থাকতে হইতেছে, ওইখানে শাকলতা পাতা টুকায় টাকায় খাইতে হইতেছে। তো এর ভিতরে ভাইয়া পিছনে আরেকবারই যাইতে হয়। আচ্ছা, যেটা হয় ওই যে আমি যে ছেলেটা বলছিলাম না যে আমাকে টাকা থাকতো, তো ওই যে আমার মেয়ে একটা বন্ধু ছিল, ওই মেয়েটার সাথে আমি কথাবার্তা বলার পর আরেকটা মেয়ের সাথে দেখা হয়, উনি ওনার হাজবেন্ড একজন ফর্মা মানে পুলিশের কাছে ইনফরমেশন করে। ওকে, সো হিজ আ ফর্মা। প্রিয় শ্রোতা, এখানে গল্পটা একটু জট পাকাচ্ছে, আপনারা একটু ঠান্ডা মাথায় জিনিসগুলোকে লক্ষ্য রাখবেন। ও বারবার ফ্ল্যাশব্যাকে যাচ্ছে এবং সেটা এই গল্পের প্রয়োজনই খুব বেশি প্রয়োজনীয়। একটা যেটা হচ্ছে যে ও একটা স্টেজে পারফর্ম করতে গিয়েছে এবং সেখানে কিন্তু ওর মাকে কিছু জানিয়ে যায়নি, তো 2 মাসের একটা ব্যাপার। সুতরাং ওর মার কাছে কিভাবে ফিরে গেল এবং মা কি রিয়াকশনটা জানলো, এটা জানা আমাদের জন্য খুবই জরুরি। এটা কিন্তু এখনই পার্টটা শেষ হয়নি। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই স্টেজ পারফরমেন্সে এসে ঘটনার প্রাসঙ্গিকতায় সে বারবার ফ্ল্যাশব্যাক করছে এবং ফ্ল্যাশব্যাকে আরেকটা জায়গায় সে গিয়েছে, সেটা হলো যে কোনো একটা ছেলে তাকে নদীতে গোসল করার সময় ফলো করতো, সেই ছেলেটার কোনো একটা প্রসঙ্গ এখানে আসছে এবং সেই প্রসঙ্গের সাথে তার বান্ধবীদের প্রসঙ্গও জড়িত, যে বান্ধবীরা কোনো না কোনো ভাবে তাকে আশ্রয় দিত ঘরে থাকার জন্য, কিন্তু সে বলেছে যে বান্ধবী যারা আশ্রয় দিত তারা কিন্তু এক ধরনের প্রস্টিটিউশনের সাথে জড়িত ছিল। হ্যাঁ, এবার বলেন। ওই যে ফর্মার বউ যেটাকে বলছি, উনির সাথে আমার দেখা হয়। এটা আপনার বান্ধবীর বান্ধবী ছিল? হ্যাঁ ছিল। ওকে। নদীতে গোসল করতে গিয়ে আমার 2টা বান্ধবী, হাসিনা নাম, ও আর আমি গোসল করতে যাই, দেখা হয়, দেখি উনি একা একা বসে আসছে। তো আমরা বলতেছি, আপু আপনার কি মন খারাপ? না, কিসের মন খারাপ, এমনি বসে আসছে। উনি বলতেছে এই ঘটনার সাথে এই ঘটনার কি যোগ, কোনো যোগ কি আছে? হ্যাঁ যোগ আছে। ওকে, হ্যাঁ এই জন্য বলুন। বলতেছি। তারপর হ্যাঁ, ওনার সাথে প্রায় অনেকক্ষণ কথা হয়। কথা হওয়ার পর উনি আমাদেরকে ওনার বাসায় নিয়ে যান। জি। তখন আমরা সারাদিন না খাইছিলাম ভাইয়া। তো ও কিছু কাজ টাজ করতে পারে নাই, যেটার পরে ফিজিক্যাল রিলেশন করতে পারে না, ও খাইতেও পারে না। তখন কিন্তু আমি জানতাম না ওইগুলো করে। মানে ওই শরীরের কাজ নাই তো পেটে ভাত নাই। হ্যাঁ ভাইয়া। ও, তারপর? ওই মেয়েটা নিয়ে যায় ওদের বাসায়, বৃষ্টি না মেয়েটার। ওই মেয়েটার সাথে যে ওই ছেলেটা জড়িত আমি এবার জানতাম না। কোন ছেলেটা? যে ছেলেটা যেটা তাকে আমার follow ঢাকায় করতো? থাকতো। জড়িত মানে হচ্ছে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করতো। ফিজিক্যাল রিলেশন করে। এই ছেলেটার নাম বলেন তো কি? শাহিন। শাহিন। আচ্ছা, শাহিন বেসিক্যালি আপনাদেরকে তাকিয়ে থাকতো, কিন্তু শাহিনের সাথে আপনার বান্ধবীর শারীরিক সম্পর্ক ছিল, তাই তো? নাকি বান্ধবী সম্পর্ক ছিল? বান্ধবী যেটা আমাদের সাথে প্রথম পরিচয় হলো। এবং ওই বান্ধবী বিবাহিত ছিল? হ্যাঁ হ্যাঁ এবং তার হাজবেন্ড ছিল হচ্ছে ফর্মা, হ্যাঁ। পুলিশকে ইনফরমেশন দিত। হ্যাঁ। জটিল। হ্যাঁ, তারপর? তারপর তো প্রায় মেয়েটার সাথে কথাবার্তা হয়, মেয়েটার সাথে দেখা যেত। একটা খারাপ মেয়ে একটা ভালো মেয়ের সাথে, একটা খারাপ মেয়েও যদি হাঁটে তো বলে কিন্তু ভালো, একটা খারাপ মেয়ের সাথে যদি একটা ভালো মেয়েও হাঁটে ভাইয়া তাহলে বলে কি খারাপ। তো ও যে খারাপ ছিল আমরা জানতাম না।